আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু সবাইকে। আজকের বায়োলজির যে নতুন একটা চ্যাপ্টার, ওই নতুন চ্যাপ্টারে স্বাগতম। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নগ্নবীজি এবং আবৃতবীজি, এই চ্যাপ্টারটা আমরা শুরু করব এবং এই চ্যাপ্টারটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আমি কোষ ও এর গঠন চ্যাপ্টারটা ধরতাম, বাট চ্যাপ্টার ওই কোষ এর গঠন চ্যাপ্টারটা একটু বড় হওয়াতে, এটার তুলনায় একটু বড় হওয়াতে আমি ওইটা একটু পরে করাতে চাচ্ছি। কারণ তোমরা এটা মাথায় রাখবা, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তাই তোমাদের প্রতিটা অধ্যায় থেকেই কিন্তু একটা সৃজনশীল আসবে। সো নগ্নবীজি এবং আবৃতবীজি অধ্যায় থেকেও কিন্তু একটা সৃজনশীল আসবে, এগুলো মাথায় রাখবা। সো প্রতিটা অধ্যায় থেকেই কিন্তু সৃজনশীল আসবে। আমি যেহেতু টিস্যু ও টিস্যুতন্ত্র পড়ে দিয়েছিলাম, টিস্যু ও টিস্যুতন্ত্রের সাথে এই নগ্নবীজি এবং আবৃতবীজি তোমার পড়াটা উচিত, ঠিক আছে? এই চ্যাপ্টারটা আমি আগে ধরলাম এই জন্য, যাতে এটা আমি তাড়াতাড়ি শেষ করে দিতে পারি, ঠিক আছে? আর এই চ্যাপ্টারটা কিন্তু তুলনামূলক সহজ, ঠিক আছে? এই জন্য এই চ্যাপ্টারটা আমি ধরছি। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে আমার কথা শুনতে পারতেছো কিনা, আর আমার লাইভটা ক্লিয়ার কিনা, লাইভে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানাও। আর আমার কথা তোমরা শুনতে পারতেছো কিনা এটা একটু জানাও। তোমরা একটু মনোযোগ, তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে তাড়াতাড়ি লাইভে জয়েন হতে বলো, একটু তাড়াতাড়ি চলে আসো সবাই, এবং আমাকে একটু কমেন্টে জানাও যে আমার কথা শুনতে পারছো কিনা এবং লাইভটা দেখতে পারতেছো কিনা। আমি ক্লাসটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করে দিব, একটু কমেন্টে জানাও সবাই আমাকে। তো সবাই কমেন্টে জানাও যে আমার কথা শুনতে পারতেছো কিনা। ওকে, আশা করি ক্লিয়ার। দেখো এবার মনোযোগ দাও। আমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি। আমি এটা আগে শেষ করে দিই চ্যাপ্টারটি। কোষ এবং এর গঠন চ্যাপ্টার থেকে ছোট বিটা আমি আগে এটা পড়াতে চাচ্ছি, সো এটা আগে আমি শেষ করে দিই, তারপর কোষ এর গঠনটা নেওয়া যাবে। আর তোমাদের যেহেতু শর্ট সিলেবাস 7টা চ্যাপ্টার, তো 7টা চ্যাপ্টার থেকে কিন্তু 7টা সৃজনশীল আসবে, অবশ্যই আসবে। 7টা চ্যাপ্টার থেকে 7টা সৃজনশীল। সো কোনো অধ্যায় কিন্তু
এমন না যে তোমরা শুধু শুধু পড়বা, প্রতিটা অধ্যায় থেকেই কিন্তু সৃজনশীল আসবে। সো এখান থেকেও কিন্তু সৃজনশীল আসবে। তোমরা জানো নগ্নবীজির এবং আবৃতবীজির চ্যাপ্টারের পর ছিল টিস্যু ও টিস্যুতন্ত্র। আমি তো টিস্যু ও টিস্যুতন্ত্র শেষ করাই দিছি, এখন নগ্নবীজি হবে আবৃতবীজি। আর তোমরা অনেকে আমাকে কমেন্টে বলছিলা যে টিস্যু ও টিস্যুতন্ত্র সমস্যা ছিল। আমি দেখতেছি ওগুলো সমাধান দেওয়ার চেষ্টা করতেছি, এখনও সমাধান দিতে পারিনি। বিধায় ওই ক্লাসের লেকচারগুলো আমি আপলোড দিতে পারিনি, ওগুলো এখনও আপলোড দিতে পারিনি এই জন্য। তো আমি সমাধান দেখতেছি, তারপর আমি ওই যে ক্লাসগুলোতে তোমাদের সমস্যা হয়েছে ওই ক্লাসগুলো আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, আমরা শুরু করে দিই এই চ্যাপ্টারটা। দেখো, নগ্নবীজিকে ইংরেজিতে বলে জিমনোস্পাম। নগ্নবীজিকে ইংরেজিতে বলে জিমনোস্পাম, আর আবৃতবীজিকে বলে অ্যাঞ্জিওস্পাম। একটু মনোযোগ দাও, ইংরেজি জানাটা জরুরি। দেখো, জিমনোস্পাম শব্দটাকে যদি তুমি ভাঙো, এখানে দুইটা অর্থ পাবা, শব্দ পাবা। একটা হচ্ছে জিমনোস আর একটা হচ্ছে স্পারমোস। ঠিক আছে, দুইটা শব্দ পাবা, জিমনোস আর একটা হচ্ছে কি স্পারমোস। জিমনোস আর একটা হচ্ছে কি স্পারমোস। আর অ্যাঞ্জিওস্পামকে যদি তুমি ভাঙো, তাহলে এখানে দুইটা শব্দ পাবা, একটা হচ্ছে অ্যাঞ্জিওন প্লাস স্পারমোস। দেখো, স্পারমোস শব্দটার অর্থ হচ্ছে বীজ, ওকে। আর জিমনোস শব্দটার অর্থ হচ্ছে নগ্ন বা নেকেট, নগ্ন বা কি নেকেট। স্পারমোস শব্দটার অর্থ বীজ। আর অ্যাঞ্জিওন শব্দটার অর্থ অ্যাকচুয়ালি ভাইয়া কি বুঝাচ্ছি, অ্যাঞ্জিওন শব্দটার অর্থ আমি ভাইয়া বুঝাচ্ছি। এই অ্যাঞ্জিওন শব্দটার অর্থ হচ্ছে পাত্র বুঝায়, পাত্র। অ্যাঞ্জিওন শব্দটার অর্থ হচ্ছে কি পাত্র বা ভ্যাসেল বুঝায়। দেখো, এটাকে কেন পাত্র বলে সেটা আমরা আসবো আস্তে আস্তে, যে কেন এটাকে পাত্র। পাত্র মানে হচ্ছে পট, ইংরেজিতে আমরা যেটাকে পট বলি, পট। পট মানে কি ভ্যাসেল, ভ্যাসেল মানে কি পাত্র। এটা কোনো বিয়ের পাত্র পাত্রী ওইটা না, ছেলে পাত্র এটা বোঝাচ্ছে না। সো এখন দেখো, এই জিমনোস্পামকে ইংরেজি, এটা ইংরেজি, বাংলা হচ্ছে নগ্নবীজি। অ্যাঞ্জিওস্পাম এটা ইংরেজি, বাংলা হচ্ছে আবৃতবীজি। এখানে পাত্র শব্দটা দ্বারা কি বুঝাতে চাইছে এটা আমরা বোঝাবো, সমস্যা নেই। এখন দেখো, এই জিমনোস্পামের আরেকটা নাম আছে। কি নাম? এটাকে বলা হয় ব্যক্তবীজি। এটাকে বলা হয় ব্যক্তবীজি। আর এটাকে বলা হয় গুপ্তবীজি। দেখো, এটার আরেক নাম এরকম কেন, এটাকে কেন ব্যক্তবীজি বলে, এটাকে কেন গুপ্তবীজি বলে। তোমরা গুপ্তধনের নাম শুনছো না? গুপ্তধন, গুপ্তধন কখনো কি উন্মুক্ত থাকে, নগ্ন অবস্থা থাকে, খোলামেলা থাকে, নাকি কোনো একটা জিনিসের নিচে লুকায়িত থাকে? আমরা অনেকেই কিন্তু অনেক গল্পের বই পড়ছি, অনেক সিনেমা দেখছি যেখানে গুপ্তধন লুকায়িত থাকে, ইভেন কি কার্টুন টার্টুনে দেখাইছে অনেক। সো এই যে গুপ্তধনগুলো সবসময় লুকায়িত অবস্থায় থাকে, মানে গুপ্তধনকে দেখা যায় না। তো অ্যাকচুয়ালি এখানে যে বীজগুলো দেখতেছো আবৃতবীজিতে, এই যে বীজগুলো দেখতেছো, বীজগুলা গুপ্তধনের মতো গুপ্ত থাকে, লুকায়িত থাকে, মানে আবৃত থাকে। আবৃত মানে কি ঢাকা, ঢাকা মানে কি গুপ্ত। যেহেতু বীজগুলা আবৃত থাকে, ঢাকা থাকে, গুপ্ত থাকে, তাই এটাকে বলে গুপ্তবীজি। আর ব্যক্ত শব্দটার অর্থ হচ্ছে খোলামেলা। দেখবা আমরা অনেকেই কিন্তু ব্যক্ত শব্দটা ইউজ করি, আমরা অনেকে কিন্তু ব্যক্ত শব্দটা ইউজ করি। এই ব্যক্ত শব্দটা অর্থ হচ্ছে খোলামেলা। খোলামেলা মানে কি নগ্ন, তাই নগ্নবীজিকে আরেক ভাষায় বলে ব্যক্তবীজি। আশা করি তোমরা বাংলা মিনিংটা বুঝতে পারছো, কেন এটাকে আবার ব্যক্তবীজি আবার এটাকে কেন গুপ্তবীজি বলে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটার বীজটা কি থাকে, নগ্ন থাকে। যে সকল উদ্ভিদের বীজ নগ্ন থাকে মানে খোলা থাকে, তাকে বলা হয় নগ্নবীজি উদ্ভিদ। ওখানে তোমরা দেখবা যে ওই সকল বীজগুলো তোমরা দেখতে পাবা। বাইরে থেকে আমরা নগ্নবীজি উদ্ভিদের গাছগুলার বীজগুলো দেখতে পারবো, বিকজ এগুলো নগ্ন খোলামেলা থাকে। কিন্তু বাইরে থেকে আমরা এই আবৃতবীজি উদ্ভিদের বীজগুলো দেখতে পাবো না, কারণ বলা হচ্ছে এই আবৃতবীজি যে এই বীজগুলা আবৃত থাকে। আবৃত মানে কি ঢাকা, ঢাকা মানে কি পাত্র দ্বারা ঢাকা। আমি একটা জিনিসটা বোঝাচ্ছি, যেমন ধরো এটা একটা টিনের পাত্র, এটা একটা টিনের পট। টিনের পটের ভিতরে আমি চানাচুর রাখছি, কি রাখছি, সাপোজ চানাচুর রাখছি টিনের পটের ভিতরে। এটা হচ্ছে কি পাত্র, টিনের পাত্র। ধরে নাও এটা হচ্ছে কিসের পাত্র, টিনের পাত্র। এখন বাইরে থেকে যদি কেউ এই টিনের পাত্রটা দেখে, তাহলে ভিতরে কি আছে বলতে পারবে? ধরে নাও একটা টিনের পাত্র আমি রাখলাম বাসায়,
এখন বাইরে থেকে কেউ যদি এই টিনের পাত্রটা দেখে তাহলে বলতে পারবে কি এখানে কি রাখা আছে, এখানে কি বেলা বিস্কুট রাখা আছে নাকি এখানে চানাচুর রাখা আছে, বলতে পারবে? বলতে পারবে না। তার মানে এই চানাচুর বা বেলা বিস্কুট যাই বলো টিনের পাত্র দ্বারা ঢাকা থাকে, আবৃত থাকে। তাই এখানে পাত্র শব্দটি ইউজ করা হয়েছে। পাত্র যেরকম চানাচুর বেলা বিস্কুট এগুলোকে ঢেকে রাখে, আবৃত করে রাখে, ঠিক সেমভাবে বীজটা আবৃত থাকে, ঢাকা থাকে, তাই এটাকে বলতেছে আবৃত বীজ। এখন কি দ্বারা ঢাকা থাকে সেটাই আমাদের জানতে হবে। যেমন এখানে একটা প্রশ্ন এখন এভাবে দেখলো, এখানে আমি একটা প্রশ্ন ছুড়ে দিতে পারি তোমাদেরকে, বীজ নগ্ন থাকে কেন, এরকম একটা প্রশ্ন ছুড়ে দিতে পারি। আর এখানে একটা প্রশ্ন ছুড়ে দিতে পারি, বীজ আবৃত থাকে কেন, এরকম একটা প্রশ্ন ছুড়ে দিতে পারি, পারি না তোমাদেরকে? এই নগ্ন বীজের ক্ষেত্রে আমরা বলি কি বীজ নগ্ন থাকে, আর আবৃত বীজের ক্ষেত্রে বীজ আবৃত থাকে। এখন তোমাদেরকে যদি জিজ্ঞেস করি প্রশ্ন হচ্ছে কেন, এই কেনর আনসার কিন্তু আমাদেরকে এখন পেতে হবে, তাই না? ওকে, চলো আমরা এই কেনর আনসারটা একটু পাই, এই কেনর আনসারটা একটু কি পাওয়ার চেষ্টা করি। তোমরা জানো যে একটা উদ্ভিদের মেইন জননাঙ্গ যেটা, সেটা বলা হয় ফুলকে। তোমরা কি জানো যে একটা উদ্ভিদের মেইন জননাঙ্গ এটাকে কি বলা হয়? ফুলকে। কাকে বলা হয়? ফুলকে। তো ফুলের আমরা একটা জিনিস আঁকবো, সেটা হচ্ছে গর্ভপত্র। তোমরা জানো একটা ফুলের 4টি স্তবক আছে, তোমরা যদি না জানো আমি একটু বলতেছি। একটি ফুলের 4টি স্তবক আছে, মনে করে দেখো কি কি, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রী স্তবক, তাই না? পুংস্তবক, স্ত্রী স্তবক। বৃতির অনেকগুলো সদস্য থাকে যেগুলোকে আমরা বলি কি বৃত্তাংশ। দলের অনেকগুলো সদস্য থাকে যেগুলোকে আমরা বলি পাপড়ি। পুংস্তবের অনেকগুলো সদস্য থাকে লম্বা লম্বা করে, লম্বা লম্বা করে অনেকগুলো থাকে যেগুলো আমরা ছিঁড়ে ফেলি, এরকম দেখতে, এরকম লম্বা লম্বা করে, এরকম লম্বা লম্বা করে থাকে, এগুলোকে বলা হয় পুংকেশর। আর স্ত্রী স্তবকের যে সদস্যগুলা এগুলোকে বলা হয় স্ত্রী কেশর। এখন আমরা দেখব কেন নগ্ন বীজের বীজ নগ্ন থাকে, কেন আবৃত বীজের বীজ আবৃত থাকে। আমরা এই যে স্ত্রী কেশর এটা নিব, একটি স্ত্রী কেশরের ফিগার আঁকবো। আমরা কি আঁকবো? একটি স্ত্রী কেশরের ফিগার আঁকবো। একটু মনোযোগ দাও, আমরা এই স্ত্রী কেশরের ফিগার আঁকবো। দেখো একটা স্ত্রী কেশরের যে ফিগার আঁকি ভাইয়া, এটা হচ্ছে একটা স্ত্রী কেশর। ইংরেজিও জানতে পারো, এটাকে ইংরেজিতে বলে কার্পেল, বা এটাকে আরেক ভাষায় বলে গর্ভপত্র। এটাকে কি বলে? গর্ভপত্র। স্ত্রী কেশর, কার্পেল বা গর্ভপত্র। একটা কার্পেলের স্ত্রী কেশরের 3টা অংশ। এই যে এটা হচ্ছে মাথা, মাথাটাকে মানে কি বলবো আমরা? গর্ভমুণ্ড। এটাকে আমরা বলবো গর্ভমুণ্ড। মুন্ড মানে মাথা, ইংরেজিতে বলে স্টিগমা। এটা অনেকটা রডের মতো না, দ্বন্দ্ব না, এটাকে বলবো গর্ভদণ্ড। এটাকে কি বলবো? গর্ভদণ্ড। গর্ভদণ্ডকে ইংরেজিতে বলে স্টাইল। এখন এই যে ফুলানো অংশ, এই ফুলানো অংশটাকে কি বলে বলো তো, জানো কি না? এই ফুলানো অংশটাকে কি বলে তোমরা কি জানো? ফুলানো অংশটাকে বলা হয় গর্ভাশয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফুলানো অংশটাকে বলা হয় গর্ভাশয়, যেটা ফুলানো থাকে সেটাকে বলা হয় গর্ভাশয়। তো একটি স্ত্রী কেশরের 3টা অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। এখন এই যে গর্ভাশয়টা দেখতেছ, এটা ফুলানো অবস্থাটা হচ্ছে গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক। এই গর্ভাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বক। ডিম্বক মানে কি? ডিমের মতো দেখতে। ডিম্বক কাকে বলে? যেগুলো হচ্ছে ডিমের মতো দেখতে। যেরকম প্রাণীদের ক্ষেত্রে ডিম পারে, অনেকটা স্ত্রীদের গর্ভাশয় এরকম ডিম্বক তৈরি হয়। এখন গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বক তৈরি হবে, এটা ভালো কথা, আমি বলতেছি গর্ভাশয়ের ভিতরে কি তৈরি হবে? ডিম্বক তৈরি হবে। তাহলে দেখো ডিম্বক তৈরি হবে। এখন এই যে গর্ভাশয়ের ভিতরে একটা খালি জায়গা দেখা যাচ্ছে, এই যে খালি জায়গা, এই খালি জায়গাটাকে, খালি জায়গা মানে কি বলে? এটাকে প্রকোষ্ঠ বলে। কি বলে? খালি জায়গাকে কি বলে? প্রকোষ্ঠ। এখন এই গর্ভাশয়ের ভিতরে কিছু টিস্যু থাকে, আমি দেখাচ্ছি, এরকম কিছু টিস্যু দেখাচ্ছি।
এরকম কিছু টিস্যু থাকে গর্ভাশয়ের ভিতরে, লাল কালারের এরকম কিছু টিস্যু থাকে। এই টিস্যু থেকেই ডিম্বকগুলা তৈরি হয়। যেমন দেখো এই টিস্যু থেকে এরকম একটা ডিম্বক, ডিমের মতো দিবা, হ্যাঁ ডিম্বকটা কিসের মতো, ডিমের মতো। তো এই টিস্যু থেকে এরকম, এই টিস্যু থেকে এরকম ডিমের মতো অংশ তৈরি হয়। একটাও হইতে পারে, অনেকগুলো হইতে পারে, কোনো কোনো গাছে একটা, কোনো কোনো গাছে অনেকগুলা, কোনো কোনো গাছে একটা ডিম্বক থাকতে পারে, কোনো কোনো গাছে অনেকগুলো ডিম্বক থাকতে পারে। এই যে গর্ভাশয়ের ভিতরে যে লাল কালারের যেগুলো দেখতে পাচ্ছ, এই যে লাল কালারের, এই লাল কালারের জিনিসগুলোকে বলা হয় গর্ভাশয়ের টিস্যু, এগুলোকে বলা হয় অমরা। তাহলে গর্ভাশয়ের ভিতরে যে লাল কালারের জিনিসগুলো দেখতেছো এগুলো হচ্ছে কি, টিস্যু। এই টিস্যুগুলোকে বলা অমরা। আর এই টিস্যুগুলা মানে এই অমরা থেকেই এই যে ডিমের মতো যেগুলো তৈরি হয় এগুলাই হচ্ছে ডিম্বক। এগুলাই হচ্ছে কি, ডিম্বক। তার মানে ডিম্বকটা কোত্থেকে সৃষ্টি, কোথার ভিতর সৃষ্টি হয়, গর্ভাশয়ের ভিতরে। দেখো বাইরের এই জিনিসটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়ের ভিতরে থাকে টিস্যু, টিস্যুটাকে বলা কি, অমরা। এই অমরা থেকে ডিমের মতো যে অংশটাগুলো তৈরি হয় এগুলোকে বলা হয় ডিম্বক। তার মানে অমরা কাকে বলে, অমরা কাকে বলে, গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাই অমরা। শিখে বলছো গর্ভাশয়ের ভিতরে, দেখো অমরাটা গর্ভাশয়ের ভিতরে, গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু, এগুলো টিস্যু, যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকেই বলা হয় অমরা। দ্যাট মিনস এই অমরা থেকেই ডিম্বকগুলা সৃষ্টি হয়, অমরা থেকেই ডিম্বকগুলো সৃষ্টি হয়। এখন একটা জিনিস দেখো, যখন শুক্রাণু আসবে, এখানে তো ডিম্বক থাকবে, ডিম্বকের ভিতর ডিম্বাণু তৈরি হবে। ডিম্বকের ভিতরে কি তৈরি হয়, ডিম্বক বলা হয় যারা ডিম্বাণুকে ধারণ করে। ডিম্বক কেন বলা হয়, ডিম্বক তাকে বলে যারা ডিম্বাণু ধারণ করে। এই ডিম্বাণু ধারণ করে, তো নিষেক যখন হবে তখন শুক্রাণু এসে ডিম্বাণুকে কি করবে, নিষিক্ত করবে। তাহলে আমি যদি এখানে একটা কথা বলি, নিষেকের পর, নিষেকের পরের ঘটনা কি একটু খেয়াল করো। ডিম্বকের ভিতরে কি থাকবে, ডিম্বাণু। ডিম্বক কাকে বলে, যারা ডিম্বাণু ধারণ করে। তো ডিম্বাণুকে ধরো শুক্রাণু এসে নিষিক্ত করে দিল, নিষেক হয়ে গেল। তো নিষেকের পর, এই যে নিষেকের পর দেখবা, নিষেকের পর এই যে গর্ভাশয়টা, গর্ভাশয় হয়ে যায় ফল। নিষেকের পর মনে রাখবা সবসময়, এগুলো এমসিকিউতে আসে, গর্ভাশয়টা হয়ে যায় ফল। আর নিষেকের পর এই যে ডিম্বক দেখতে পাচ্ছ, ডিম্বকটা হয়ে যায় বীজ। খুবই ইম্পর্টেন্ট। নিষেকের পর গর্ভাশয় হয়ে যায় ফল এবং ডিম্বক হয়ে যায় বীজ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। নিষেকের পর গর্ভাশয় হয়ে যায় ফল, ডিম্বক হয়ে যায় বীজ। তাহলে তুমি আমাকে বলো, গর্ভাশয় যেহেতু ফল হচ্ছে, ডিম্বক যেহেতু গর্ভাশয়ের ভিতরে, আর ডিম্বক যেহেতু বীজ হচ্ছে, তার মানে বীজটা কি দ্বারা ঢাকা, বীজটা কি দ্বারা ঢাকা, ফল দ্বারা ঢাকা। তো এখানে আমি যখন অ্যাঞ্জিওগ্রামে যে পাত্র বলছিলাম, যে টিনের পাত্র বলছিলাম, অ্যাকচুয়ালি টিনের পাত্রটা হচ্ছে ফল, ফলটক বা ফল বা ফলটক। অ্যাকচুয়ালি টিনের পাত্রটা হচ্ছে ফলটক, আর ওই চানাচুরটা হচ্ছে বীজ। দ্যাট মিনস আমরা যে বলি বীজ আবৃত থাকবে, বীজ কি দিয়ে আবৃত থাকবে, বীজ সবসময় ফলটক তথা ফল দিয়ে আবৃত থাকবে। যেমন আম, তুমি যখন আম খাও তখন কিন্তু বীজটা দেখতে পাও না, আমের যে রসালো অংশটা আছে, ফলটা আছে, ফলটার ভিতরে তুমি বীজটাকে দেখতে পাও। তার মানে আমের যে বীজ থাকে, বা যেটাকে আমরা আমের আটি বলি, আমের আটিটাকে বা বীজটা ঢাকাতে কি দিয়ে, ফলটক দিয়ে। এই জন্য আবৃত বীজ উদ্ভিদ আমরা বলি বীজ আবৃত থাকে। তাহলে অ্যান্সার পাইছি, বীজ আবৃত থাকে কি দিয়ে, বীজ আবৃত থাকে ফল দিয়ে। এখন তোমরা আমাকে বলো, এটার আনসার পাইছো, যে এটার আনসার পাইছো না, এটার আনসার পাইছো তো। বীজ আবৃত থাকে কেন, কারণ বলো, কারণ ডিম্বক গর্ভাশয় দ্বারা ঢাকা থাকে। দ্যাট মিনস বীজ কই দ্বারা ঢাকা থাকে, ফল দ্বারা ঢাকা থাকে, তাই বীজ আবৃত থাকে। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা আমাকে বলো বীজ নগ্ন থাকে কেন। এইবার বলো তাহলে বীজ কখন নগ্ন থাকবে, এটার আনসার দাও। বীজ নগ্ন থাকে কেন, এটার ক্ষেত্রে আমরা বললাম বীজ আবৃত থাকে, এটার ক্ষেত্রে বলবো বীজ নগ্ন থাকে কেন, নগ্ন বীজের ক্ষেত্রে বীজ নগ্ন থাকে কেন। একদম সিম্পল। নগ্ন বীজের ক্ষেত্রে গর্ভমুণ্ড, গর্ভদ্বন্দ্ব, গর্ভাশয় কোনো কিছু থাকে না। নগ্ন বীজিতে দেখো গর্ভমুণ্ড, গর্ভদ্বন্দ্ব, গর্ভাশয়, এই গর্ভাশয় থাকবে না, শুধু থাকবে যেটা, সেটা হচ্ছে এই ডিম্বক, এই ডিম্বকটা থাকবে।
তাহলে গর্ভাশয় যদি না থাকে তাহলে কি থাকবে না? ফল থাকবে না। তাহলে নগ্নবীজিতে কি থাকে না? গর্ভাশয় যেহেতু নাই, ফল থাকে না। কিন্তু যেহেতু ডিম্বকটা আছে নগ্নবীজিতে, তাহলে বীজটা থাকবে। আর যেহেতু ফল নাই, তাহলে বীজ ফল দ্বারা কি আবৃত আছে? নাই, কারণ ফল তো নাই। তো বীজটা কি ঢাকা থাকবে? ফল দিয়ে থাকবে না, কারণ ফলই তো নাই। তখন বীজটা কি হয়ে যাবে? নগ্ন, খোলামেলা হয়ে যাবে। তাহলে এখন তোমরা আনসার পাইছো, বীজ নগ্ন থাকে কেন, বীজ আবৃত থাকে কেন। আনসার হচ্ছে বীজ নগ্ন থাকে এই জন্য, কারণ নগ্নবীজি উদ্ভিদে গর্ভাশয় থাকে না। গর্ভাশয় থাকে না বিদায় ফল সৃষ্টি হয় না। ফল থাকে না বিদায় বীজ নগ্ন হয়। এটার আনসার কি? নগ্নবীজি উদ্ভিদে গর্ভাশয় থাকে না। গর্ভাশয় থাকে না বিদায় ফল সৃষ্টি হয় না। ফল থাকে না বিদায় বীজ নগ্ন। আবৃত বীজিতে বীজ আবৃত কেন? গর্ভাশয় থাকে। গর্ভাশয় থাকে বিদায় ফল সৃষ্টি হয়। ফল সৃষ্টি হয় বিদায় বীজ ফল দ্বারা ঢাকা থাকে। তোমরা আমাকে কমেন্টে জানাও এই বেসিক জিনিস নগ্নবীজির এবং আবৃত বীজির, এই বেসিক দুইটা জিনিস বুঝতে পারছো কিনা? সবাই কমেন্টে জানাও। ওকে, দেখো এবার মনোযোগ দাও। মনে রাখবা পৃথিবীতে কিন্তু নগ্নবীজে উদ্ভিদ আগে আসছে, তারপর আবৃত বীজে উদ্ভিদ আসছে। কারণ আমরা বলি যে পৃথিবীতে জীবগুলা সবসময় অনুন্নত থেকে উন্নত হয়েছে। দ্যাট মিনস নগ্নবীজিকে আমরা ব্যাকডেটেড বলবো, আবৃত বীজিকে আপডেটেড বলবো। তাই তোমাকে আগে নগ্নবীজি পড়তে হবে, তারপর আবৃত বীজি পড়তে হবে। কারণ বিবর্তনের ধারায় নগ্নবীজি পৃথিবীতে আগে আসছে, আবৃত বীজি পরে আসছে। এতটুকু তো ক্লিয়ার, তাই নগ্নবীজি আগে, আবৃত বীজি পরে। ওকে, তোমাদের যে বোটানি চ্যাপ্টারগুলো কিন্তু বিবর্তনের ধারায় দেওয়া হয়েছে। যেমন প্রথম চ্যাপ্টারে দিছে কোষ ও এর গঠন। পৃথিবীতে প্রথম যে জীবটা ছিল সেটা হচ্ছে একটা এককোষী একটা জীব, তাই কোষ নিয়ে প্রথমে পড়তে হয়েছে। তারপর আস্তে আস্তে দেখবা উদ্ভিদের কোন অংশ, তারপর অণুজীব আসছে, কারণ কোষের পর আস্তে আস্তে অণুজীব আসছে। অণুজীব থেকে দেখবা যে তারপর চ্যাপ্টারটা কি দেখো, হয়তো হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, শৈবাল ছত্রাক, তারপর শৈবাল ছত্রাক আসছে। শৈবাল ছত্রাকের পর দেখবা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, মানে আগে ব্রায়োফাইটা তারপর টেরিডোফাইটা। টেরিডোফাইটার পর হচ্ছে নগ্নবীজি, তারপর পৃথিবীতে তারপর নগ্নবীজি আসছে। নগ্নবীজির পর হচ্ছে আবৃতবীজি। তো সবচেয়ে আপডেটেড হচ্ছে আবৃতবীজি, সো ব্যাকডেটেড হচ্ছে নগ্নবীজি। সো আমরা কিন্তু এখন নগ্নবীজি নিয়ে পড়বো, আবৃতবীজিটা বাদ। এই যে নগ্নবীজি পড়বো, তাহলে আমাকে বলো তো নগ্নবীজিতে বীজ নগ্ন থাকে কেন? গর্ভাশয় নাই। গর্ভাশয় নাই, তাই কি সৃষ্টি হয় না? ফল নাই। গর্ভাশয় নাই, ফল নাই। গর্ভাশয় না থাকলে ফল নাই, তাই না? তো ফল না থাকার কারণে বীজ কি থাকবে? নগ্ন থাকবে। এটা হচ্ছে মেইন আনসার। আশা করি বুঝতে পারছো। এইবার আসো, এই নগ্নবীজ উদ্ভিদটা যেহেতু বিবর্তনের ধারায় আসছে, তাহলে এই বীজ জিনিসটা কিন্তু, এই যে বীজ, নগ্নবীজি উদ্ভিদটা যেহেতু বিবর্তনের ধারায় আসছে, এই যে বীজ জিনিসটা কিন্তু অবশ্য নগ্নবীজিতে আগেই আসবে। তো বীজ যাদের থাকে তাদেরকে বলা হয় স্ববীজি। তো নগ্নবীজিকে বলা হয় প্রথম স্ববীজি উদ্ভিদ। নগ্নবীজিকে বলা হয় প্রথম স্ববীজি। স মানে পজিটিভ আনসার, বীজি মানে বীজ। দ্যাট মিন স মানে আছে, কি আছে? বীজ আছে। এবং এটাকে প্রথম বলা হচ্ছে কারণ নগ্নবীজির পর তো আবৃতবীজি, তাহলে বীজ জিনিসটা আগে নগ্নবীজিতেই আসবে, কারণ বিবর্তনের দ্বারা নগ্নবীজি আগে আসছে, পরে আবৃতবীজি। তাই প্রথম স্ববীজি উদ্ভিদ এটাকে বলা হয়। প্রথম স্ববীজি উদ্ভিদ কাকে বলা হয়? এটাকে বলা হয়। এবং মনে রাখবা এটার কি নাই? কোনো জলজ প্রজাতি নাই। এটার কোনো জলজ প্রজাতি নাই। এটার কোনো কি নাই? জলজ, মানে এটার কোনো জলজ প্রজাতি নাই। এবং মাথায় রাখবা কি নাই? ফল নাই। এটার কি নাই? ফল নাই। এটা মাথায় রাখবা, এটার কি নাই? ফল নাই। এটার কি নাই? ফল নাই। এগুলো একটু মাথায় রাখবে, এগুলো হচ্ছে কমন, একদম সিম্পল জিনিস। এখন বিবর্তনের ধারায় নগ্নবীজি যেহেতু আগে আসছে, তাই পৃথিবীতে আমি ধারণা করতে পারি নগ্নবীজি উদ্ভিদের সংখ্যা কিন্তু অনেক আগে, কোটি কোটি বছর আগে অনেক বেশি ছিল।
যেহেতু বিবর্তনের দ্বারা নগ্নবীজি আগে আবৃত বীজের তুলনায়, তাই আমি ধারণাই করতে পারি কোটি কোটি লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে নগ্নবীজির সংখ্যা অনেক ছিল। পৃথিবীতে নগ্নবীজি কি করতো? রাজ করতো। মানে পৃথিবীতে নগ্নবীজি উদ্ভিদের জয় জয়কার ছিল, ওদের সংখ্যা বেশি ছিল। কিন্তু বিবর্তনের ধারায় নগ্নবীজি পৃথিবীর সাথে আস্তে আস্তে খাপ খাইতে পারতেছে না। খাপ খাইতে না পারার কারণে তারা পৃথিবী থেকে আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করছে। তো তোমরা জানো পৃথিবী থেকে যদি আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করে তাদের সংখ্যা কমে যায়, যার কারণে বর্তমানে নগ্নবীজি উদ্ভিদের সংখ্যা খুব কম। তো এই জন্য আবৃতবীজি উদ্ভিদের সংখ্যা বেশি, কারণ আবৃতবীজ আপডেটেড জিনিস, আপডেটেড জীব উদ্ভিদ, যেটা এখন পৃথিবীতে অনেক সংখ্যা বেশি। কিন্তু এখন পৃথিবীতে নগ্নবীজির সংখ্যা অনেক কম, কারণ বিলুপ্ত হয়ে পৃথিবী থেকে গায়েব হয়ে যাচ্ছে। তো এই ধারণা করা হচ্ছে যে নগ্নবীজির উদ্ভিদটা একটা যুগে, যে যুগটাকে নাম দেওয়া হয়েছে ডেভোনিয়ান যুগ। ডেভোনিয়ান যুগে ধারণা করা হচ্ছে এদের উৎপত্তি, নগ্নবীজি উদ্ভিদের উৎপত্তি। নগ্নবীজি সবসময় আবৃতবীজির আগে আসছে। এখন ডেভোনিয়ান যুগের উৎপত্তি হয়েছে, এবং আরেকটা যুগ আছে, সেটা হচ্ছে মেসোজোয়িক যুগ। ডেভোনিয়ান যুগের পর যে যুগটা আসলো সেটা হচ্ছে মেসোজোয়িক যুগ। এই যুগের ধারণা করা হচ্ছে নগ্নবীজির সংখ্যা আধিক্য বেশি ছিল। নগ্নবীজির আধিক্য বেশি ছিল মানে তখন পৃথিবীতে নগ্নবীজি উদ্ভিদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। কোন যুগে? মেসোজোয়িক, মানে 200 কোটি বছর আগে। মেবি এটা ধারণা করা হচ্ছে মেসোজোয়িক মানে হচ্ছে 200 কোটি না কত কোটি মনে হয়, নাকি 200 মিলিয়ন বছর পূর্বে। মেসোজোয়িক যুগটা হচ্ছে 200 মিলিয়ন বছর পূর্বে। তো তুমি এটাকে কোটিতে কনভার্ট করে দেখো কয় কোটি হয়, 30 কোটি হবে মেবি, জানি না। তো 200 মিলিয়ন বছর পূর্বে এই নগ্নবীজি উদ্ভিদের জয় জয়কার ছিল, আধিক্যতা বেশি ছিল। কিন্তু বিবর্তনের ধারায় নগ্নবীজি আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করছে। আর এই বর্তমানে পৃথিবীতে নগ্নবীজির সংখ্যা মাত্র 721টা প্রজাতি পাওয়া যায়। বর্তমানে পৃথিবীতে নগ্নবীজির কয়টা প্রজাতি পাওয়া যায়? মাত্র 721টা। মানে বুঝতে পারতেছো কত কম। এবং 721টা প্রজাতি কয়টা গণের আন্ডারে থাকে? 83টা গণের আন্ডারে থাকে। 83টা গণের আন্ডারে, জেনাসের আন্ডারে 721টা কি পাওয়া যায়? প্রজাতি পাওয়া যায়। বুঝা গেছে? এখানে বোঝার কিছু নেই তেমন, আসলে এগুলো জাস্ট ইনফরমেশন। মাত্র 721টা, তার মানে বুঝতে পারছো পৃথিবীতে বর্তমানে নগ্নবীজির সংখ্যা অনেক কম। এখন আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশে 5 প্রজাতির নগ্নবীজি প্রাকৃতিকভাবে জন্মে। দেখো এখানে কিন্তু আমি বারবার বুঝাতে চাচ্ছি, শুধু 5 প্রজাতির আছে বলি নেই, আমি বলতে চাচ্ছি 5 প্রজাতির নগ্নবীজি প্রাকৃতিকভাবে জন্মে। এটা মানে বুঝাতে চাচ্ছি যে আমাদের এই যে ল্যান্ড আছে, আমাদের এই যে মাটি আছে, এখানে প্রাকৃতিকভাবে 5 প্রজাতির জন্মে। এছাড়া আমরা চাইলে বিদেশ থেকে এনে করতে পারি, কিন্তু এটা প্রাকৃতিক না। তুমি বিদেশ থেকে এনে যদি করো, এটা কিন্তু প্রাকৃতিক না। কিন্তু ন্যাচারালি আমাদের বাংলাদেশে 5 প্রজাতির নগ্নবীজি প্রাকৃতিকভাবে জন্মে। এটা কিন্তু অনেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কয় প্রজাতির প্রাকৃতিকভাবে জন্মে। এগুলোর নামগুলো একটু জানাটা জরুরি। এগুলোর নামগুলোও কিন্তু একটু জানাটা কি জরুরি। বইয়ে আছে, যেমন দেখবে একটা আছে, আমি কয়েকটা বলতেছি, 500টা জানতে হবে না, কয়েকটা জানতে হবে। একটা হচ্ছে সাইকাস পেকটিনাটা। এটা কোথায় থাকে? এটা হচ্ছে চট্টগ্রামের বারিয়াঢালাই। এটা আমাদের চট্টগ্রামের কোথায় থাকে? চট্টগ্রামের বারিয়াঢালাতে থাকে। এটা প্রাকৃতিকভাবে জন্মে। তারপর আরেকটা হচ্ছে যে পোডোকার্পাস নেরিফোলিয়াস। এটাকে অনেকে বাঁশপাতা নামে পরিচিত। এটা অনেকের কাছে বাঁশপাতা নামে পরিচিত, নট বাঁশপাতা, কারণ এগুলো দেখতে অনেকগুলো বাঁশপাতার মতো, তো এদের পাতাগুলো দেখতে বাঁশপাতার মতো, তা অনেকে এটাকে বাঁশপাতাই বলে, বাট অ্যাকচুয়ালি এগুলো বাঁশপাতা না। আরও 3 প্রজাতির আছে, এগুলা তোমরা একটু পড়লেই হবে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। এখন একটা জিনিস তোমাদেরকে বলি যে নগ্নবীজি আগে আসছে, আবৃতবীজি পরে আসছে। আমরা জানি যেটা পরে আসে সেটা হচ্ছে উন্নত। তার মানে আবৃতবীজি বর্তমানে যেগুলো আছে
বর্তমানে আবৃত বীজের সংখ্যা বেশি, এগুলো উন্নত, মানে আবৃত বীজ পরে আসছে। যেমন মোবাইলের আপডেট ভার্সন যেটা পরে আসে সেটা আমরা উন্নত বলি। আর নগ্ন বীজ হচ্ছে অনুন্নত। কার তুলনায়? আবৃত বীজের তুলনায় নগ্ন বীজ অনুন্নত। দ্যাট মিনস আমি যদি নগ্ন বীজের সাথে আবৃত বীজের বৈশিষ্ট্য কম্পেয়ার করি, তাহলে দেখব যে যে ফিচারগুলো আবৃত বীজিতে থাকবে সেই ফিচারগুলো নগ্ন বীজে থাকবে না। যেমন মোবাইল, যেমন আজকে ধরো একটা আসলো, কালকে আরেকটা ভার্সন আসলো, যে নতুন ভার্সনটা আসলো সেই নতুন ভার্সনে যে ফিচারগুলো থাকবে পুরাতন ভার্সনে সেই ফিচারগুলো থাকবে না। নতুন ফিচার এনেই তো নতুন ভার্সন তৈরি করে, তাই না? তো দেখবা নগ্ন বীজ এবং আবৃত বীজের বৈশিষ্ট্য যদি কম্পেয়ার করি, তাহলে দেখবা কেন আবৃত বীজ উন্নত, কেন নগ্ন বীজ উন্নত। কয়েকটা এক্সাম্পল দিই তাহলেই বুঝবা কেন নগ্ন বীজ অনুন্নত, কেন আবৃত বীজ উন্নত। তার একটা মারাত্মক এক্সাম্পল হচ্ছে, তোমরা জানো গাছের পরিবহন টিস্যুতন্ত্র থাকে। তার মানে আমরা এখানে বলতে পারি, এদিকে আবৃত বীজের কথা বললাম, এটা আবৃত বীজ, ঠিক আছে? আবৃত বীজের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে এদের কি থাকে, পরিবহন টিস্যুতন্ত্র থাকে। একটু দেখো, পরিবহন টিস্যুতন্ত্র থাকে। তবে আমরা এটা বলবো কি, যে পরিবহন টিস্যুতন্ত্রটা কি উন্নত পরিবহন টিস্যুতন্ত্র। একটু মনোযোগ দাও, মানে আবৃত বীজ সবসময় নতুন ফিচার নিয়ে আসে, মানে এটা উন্নত। নগ্ন বীজ একটু ব্যাকডেটেড। তো নগ্ন বীজিতে যে অবশ্যই পরিবহন তন্ত্র থাকবে, তবে এটার মতো উন্নত না। আমি এখানে বলবো দেখো, অনুন্নত পরিবহন টিস্যুতন্ত্র থাকে। আমার লেখাগুলো একটু আমি বিশ্রী করে লিখতেছি, তোমাদের লেখার তো দরকার না, আমি মুখে বলতেছি তো, তাই না? আমার মুখে বলতে চলতেছে। অনুন্নত পরিবহন টিস্যুতন্ত্র। এখন উন্নত কি অনুন্নত বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? এটা মানে কি অনুন্নত? দেখো এটা মানেটা বলি। তোমরা জানো পরিবহন টিস্যুতন্ত্রের দুই ধরনের কি থাকে, টিস্যু থাকে। একটি হচ্ছে জাইলেম, একটি হচ্ছে ফ্লোয়েম, তাই না? একটি হচ্ছে জাইলেম আর একটি হচ্ছে কি বলো, ফ্লোয়েম। তো এই জাইলেমে 4 ধরনের কোষ থাকে, তাই না? কি কি বলো তো? ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, এগুলো আমি টিস্যুতন্ত্রে তো পড়াইছি না। জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, তাই না? এই 4 ধরনের থাকে। ফ্লোয়েমও 4 ধরনের থাকে না? বলো কি কি ফ্লোয়েমের? সিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। আমি বিশ্রী করে লিখতেছি, তোমরা মুখে দিয়ে বলতেছি, বুঝবা। ফ্লোয়েমের সিপনল থাকে, সঙ্গী কোষ থাকে, ফ্লোয়েম ফাইবার থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। এখানে সব থেকে উন্নত। কিন্তু তুমি যখন এই নগ্নবীজিতে আসবে, মারাত্মক ইম্পর্টেন্ট, নগ্নবীজিতে জাইলোমও থাকে, ফ্লোয়েম থাকে, তবে নগ্নবীজিতে ব্যাসেল থাকে না। নগ্নবীজিতে ব্যাসেল থাকে না, সঙ্গী কোষ থাকে না। এই জন্যই আমি বলতেছি অনুন্নত পরিবহন টিস্যু। তাহলে কি থাকে না? ভেসেল নাই, জাইলেমে কি নাই, ভেসেল নাই, ফ্লোয়েমে কি নাই, সঙ্গী কোষ নাই, এটার জন্যই ভাইয়া বলতে চাচ্ছি নগ্নবীজি অনুন্নত পরিবহন টিস্যুতন্ত্র, আবৃবীজিতে উন্নত পরিবহন টিস্যুতন্ত্র। এটাই মেইন ইস্যু, এটা এমসিকিউর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। ভেসেল নাই জাইলেমে, ফ্লোয়েম নাই সঙ্গী কোষে। দেখো এখানে ভেসেল নাই, এখানে সঙ্গী কোষ নাই। এটা আমি মনে রাখার জন্য একটা ট্রিক তোমাদেরকে বলতে পারি। এই লাইনটা তোমরা লিখো, জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। এই কথাটা লিখো। এই ট্রিকটা হচ্ছে এরকম, জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। খুবই করুণ বিষয় যে এর একজনের ভাই নাই আর একজনের কি নেই, সঙ্গী নেই। জাইলেমের ভাই নাই, ভাই দিয়ে ভেসেল, ভাইয়ের ভ দিয়ে ভেসেল, ফ্লোয়েমের সঙ্গী নাই, সঙ্গী দিয়ে সঙ্গী কোষ। তাহলে জাইলেমের ভাই নাই, ভাই দিয়ে ভেসেল, আর ফ্লোয়েমের সঙ্গী নাই, সঙ্গী দিয়ে সঙ্গী কোষ।
তাহলে বলো কিভাবে মনে রাখবা? জাইলেমের ভাই নাই, একজনের ভাই নাই, আর একজনের কি নাই, সঙ্গী নাই। দুইজনেরই অবস্থা বেদনাদায়ক। আমরা আশা করি তারা যাতে দুজনেই, একজন ভাই পেয়ে যাক, একজন সঙ্গী পেয়ে যাক। অবশ্য আবৃতবীজি পেয়ে যাবে, নগ্নবীজি পাবে না আর কি। আচ্ছা যাই হোক, সো এভাবে মনে রাখবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। তার মানে এভাবেই আমরা বুঝতে পারবো যে কে অনুন্নত, কে উন্নত, কে অনুন্নত উন্নত। উন্নত অনুন্নত আরেকটা এক্সাম্পল দিই, উন্নত অনুন্নত আরেকটা এক্সাম্পল দিই। যেমন দেখো, উন্নত অনুন্নত আরেকটা এক্সাম্পল দিই নগ্নবীজি আবৃতবীজিতে। সেটা হচ্ছে, তোমরা জানো যে ছোটবেলা থেকে পড়ে আসতেছ দ্বি নিষেক শব্দটা। দ্বি নিষেক, দ্বি নিষেক মানে হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। দ্বি নিষেক মানে হচ্ছে কি ডাবল ফার্টিলাইজেশন, যেখানে প্রথমে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটে, এটা হচ্ছে নিষেক। তারপর আরেকটা শুক্রাণুর সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন ঘটে, এখানে দুইটা নিষেক ঘটে বিদায় নিষেক বলতেছে। তো দ্বি নিষেক ঘটে, কিন্তু নগ্নবীজিতে দেখবা দ্বি নিষেক ঘটে না। তাহলে এটাও কিন্তু একটা ব্যাকডেটেড ফিচার ফর নগ্নবীজি। কারণ কি, নগ্নবীজিতে দ্বি নিষেক ঘটে না, আর আবৃতবীজিতে দ্বি নিষেক ঘটে। দ্বি নিষেক মানে ডাবল ফার্টিলাইজেশন, প্রথমে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন, তারপর শুক্রাণুর সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন। আর এখানে শুধু শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটে, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণু মিলন ঘটে না। তাই এখানে শুধু নিষেক হয়, দ্বি নিষেক হয় না, এখানে দ্বি নিষেক হয়। তাহলে বুঝতে পারতেছ যে কোনটা অনুন্নত কোনটা উন্নত, এগুলো দেখেই বোঝা যায়। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ তো অনেকবার আসে, ভর্তি পরীক্ষা অনেকবার আসছে। সো এগুলো তোমরা অবশ্যই মনোযোগ দিবা। তোমরা বলো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? এখন আমরা নগ্নবীজি উদ্ভিদের যে 4টা বিভাগ আছে, নগ্নবীজি উদ্ভিদের 4টা বিভাগ নিয়ে আলোচনা করব। তোমরা এখন তাড়াতাড়ি আমাকে বলো যে এতটুকু পর্যন্ত যা বুঝাইছি বুঝতে পারছো কিনা। নগ্নবীজির 4টা বিভাগ। নগ্নবীজির কয়টা বিভাগ আছে? 4টা বিভাগ আছে। নগ্নবীজির কয়টা বিভাগ? 4টা বিভাগ। তা আমাকে বলো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা। আচ্ছা ক্লিয়ার ভাইয়া বলতো, স্লোলি পড়ান। আমি স্লো পড়াচ্ছি না, আমি কি বেশি স্পিডে পড়াচ্ছি? আচ্ছা দেখি স্লোলি পড়ানো যায় কিনা। নগ্নবীজির 4টে বিভাগ মনে রাখবে কিভাবে, দেখো। জিকো সাইকো নয়, এভাবে মনে রাখবে একটা টেকনিক দিয়ে। জিকো সাইকো নয়। জিকো একজন মানুষের নাম জিকো। জিকো নাম অনেকের আছে, কিন্তু আমাদের বাংলাদেশে অনেকের নাম জিকো আছে। আর একটা ব্রাজিলিয়ান লিজেন্ড আছে, ফুটবল লিজেন্ড, যারা ফুটবল টিটবল দেখো আর কি, বা গেম টেম খেলো, জিকো নামও একজন কি আছে, ফুটবলার আছে, ছিল অনেক আগের। তো যাই হোক, জিকো বাংলাদেশের অনেকেরই নাম। তো জিকো সাইকো নয়, সাইকো তো মানে বুঝো তাই না, সাইকোপ্যাথ, সাইকো নয়। ওকে, জি দিয়ে কি দেখো, জি দিয়ে হচ্ছে আর একটা বিভাগের নাম, সেটা হচ্ছে জিঙ্ক গোফাইটা। জি দিয়ে একটা বিভাগের নাম, সেটা হচ্ছে জিঙ্গোফাইটা। কো দিয়ে আরেকটা বিভাগের নাম, সেটা হচ্ছে কোনিফেরোফাইটা। সাইকো দিয়ে আরেকটা বিভাগের নাম সাইকাডোফাইটা। 9 দিয়ে আরেকটা বিভাগের নাম নিটোফাইটা। এখানে একটু দেখবা, এখানে জিটা উচ্চারণ হয় না, এখানে জিটা সাইলেন্ট থাকে। জিটা সাইলেন্ট থাকে, তাই এন দিয়ে উচ্চারণ করতে হবে। নিটোফাইটা, জিটা সাইলেন্ট থাকে। 9 দিয়ে হচ্ছে নিটোফাইটা, বাংলায় লিখলে দন্ত দিয়ে লিখতে হবে, জিটা এখানে সাইলেন্ট থাকে। তাহলে 4টা বিভাগ এভাবে মনে রাখবা। জিকো সাইকো নয়, জি দিয়ে জিঙ্কোফাইটা, কো দিয়ে কোনিফেরোফাইটা, সাইকো দিয়ে সাইকাডোফাইটা, 9 দিয়ে নিটোফাইটা, 9 দিয়ে নিটোফাইটা, 4টা বিভাগ। এই 4টা বিভাগের মধ্যে মনে রাখবা এই জিঙ্কোফাইটা এবং এই সাইকাডোফাইটার খেয়াল করবা শুক্রাণুগুলো ফ্লাজেলা যুক্ত। এই দুইটার যে শুক্রাণুগুলা তৈরি করে পুরুষ নগ্নবীজি উদ্ভিদ, এদের শুক্রাণুগুলা ফ্লাজেলা যুক্ত। এটা জাস্ট মাথায় রাখবা। তোমরা জানো শুক্রাণুতে ফ্লাজেলা থাকে নড়াচড়া করার জন্য, এভাবে নড়াচড়া করার জন্য শুক্রাণুতে ফ্লাজেলা থাকে, ঠিক আছে। সো এই দুইটা বিভাগের নগ্নবীজি শুক্রাণু ফ্লাজেলা থাকলে নিটোফাইটাদের ফ্লাজেলা থাকে না। ওকে, কোনিফেরোফাইটাতে ফ্লাজেলা থাকে না। সো এই দুইটা শুক্রাণু যেগুলো থাকবে বইয়ে লেখাগুলো আছে, ঠিক আছে। এইবার আসো এই 4টা বিভাগ সম্বন্ধে পড়তে হবে। প্রথমে আসো জিঙ্কোফাইটা। এই জিঙ্কোফাইটা
আমরা প্রথমে এটা নিয়ে পড়বো, এই জিঙ্কোফাইটার মাত্র একটা প্রজাতি পৃথিবীতে আছে, বেঁচে আছে, মাত্র একটা প্রজাতি। ওই প্রজাতির নাম অবশ্য জিঙ্কোফাইটা দিয়ে হবে, মানে ওই প্রজাতির নাম হচ্ছে জিঙ্কো বাইলোবা। খুবই ইম্পর্টেন্ট এটা, জিঙ্কো সাইন্টিফিক নেমটা মুখস্থ করতে হবে। জিঙ্কোফাইটাতে মাত্র একটা প্রজাতি আছে পৃথিবীতে বেঁচে আছে, কারণ আমি বারবার বলতেছি এগুলো অনুন্নত, এগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বর্তমানে নগ্নবীজি তুমি দেখবাই না, খুব কমই দেখবা, খুব কমই দেখবা, দেখবা না বললে হবে না, খুব কমই দেখবা। তো এই জিঙ্কোফাইটার কিন্তু অনেকগুলা এই 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 বিভাগের আন্ডারে অনেকগুলো কি ছিল, উদ্ভিদ ছিল, অনেকগুলো ছিল আগে। তো তারা মারা গেছে, তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। শুধুমাত্র এই একটা প্রজাতি, এই বংশধরদের মধ্যে শুধুমাত্র একজনই কি আছে, বেঁচে আছে, শুধু একজনই বেঁচে আছে। তাদের যে পূর্ব বংশধরগুলো ছিল এগুলো পৃথিবী থেকে উড়ে চলে গেছে, শুধুমাত্র এই বেঁচে আছে। এই জন্য এই জিঙ্কো বাইলোবাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এখান থেকে একটা কোয়েশ্চেন হবে এরকম, জিঙ্কো যে এই বাইলোবাকে জীবন্ত জীবাশ্ম কেন বলে? 2 নম্বরে আসবে। জীবাশ্মকে ইংরেজিতে বলে ফসিল। তোমরা ফসিল শব্দটার সাথে পরিচিত, জীবন্ত মানে লিভিং, তার মানে জিঙ্কো বাইলোবাকে বলে জীবন্ত জীবাশ্ম। এটা পরীক্ষায় আসবে, কেন জীবন্ত জীবাশ্ম বলে। প্রথমে আসো ফসিল কি, জীবাশ্ম কি, এটা কি তোমরা জানো? কে জানো দেখি কমেন্টে বলো তো। ফসিল বা জীবাশ্ম ডিসকভারি চ্যানেল দেখলে কিন্তু বুঝার কথা, ফসিল শব্দটা এবং জীবাশ্ম জিনিসটা কিন্তু ডিসকভারি চ্যানেল দেখলে বুঝার কথা। তোমরা অনেকে কিন্তু দেখো না এগুলা। আচ্ছা, ফসিল মানে হচ্ছে যেটা পৃথিবীতে অনেক আগে ছিল, সেটা হতে পারে লক্ষ লক্ষ, সেটা হতে পারে কোটি কোটি বছর আগে। পৃথিবীতে কোটি কোটি বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে যে জীবগুলো পৃথিবীতে একসময় ছিল, বাট বর্তমানে ওই সকল প্রজাতিগুলা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, বর্তমানে আর তাদেরকে দেখা যায় না। এবং অনেক সময় তারা যে মাটির, যেহেতু তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, এখন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া মানে সেটা উড়ে চলে যাওয়া না। পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া মানে কি, সেটা এমন না যে সে উড়ে চলে গেছে, মাটির সাথে মিশে গেছে। কারণ যখন কোনো জীব মারা যায় তখন সেটা মাটিতেই কি যায়, পচে মারা যায়। তার মানে ওই জীবটা কিন্তু মাটিতেই থাকবে। এখন মাটি অনেক ধরনের হয়, যেমন তোমরা জানো মাটিতে একটা স্তর থাকে যেটাকে বলা হয় পাললিক শিলা স্তর। তো পাললিক শিলা স্তরটা এমন একটা স্তর যে স্তরের নিচে যদি কোনো কিছু চাপা থাকে সেটা কিন্তু সংরক্ষিত অবস্থায় থাকবে, সেটার হাড্ডিগুলা সংরক্ষিত অবস্থায় থাকবে। পাললিক শিলাস্তর হচ্ছে এমন একটা স্তর যেটার নিচে ওই মাটির ওই শিলাস্তরের নিচে, পাললিক শিলাস্তরের নিচে যদি কোনো জীব চাপা পড়া থাকে তার হাড়গুলা সংরক্ষিত থাকবে। ফলে কখনো যে প্রত্নতাত্ত্বিকবিদ যারা আছে, না সরি প্রত্নতাত্ত্বিক না, ওটাকে কি জানি বলা হয়, ওরা যখন মাটি ঘুরে যখন ওগুলা দেখে, ওগুলোকেই বলবা জীবাশ্ম। যেমন ডাইনোসরের কথা আমরা বলে থাকি, ডাইনোসরের বিভিন্ন হাড়টার পাওয়া গেছে। তো ডাইনোসরের যে হাড়টার পাওয়া গেছে, ডাইনোসর কি এখন জীবিত আছে? না, পৃথিবীতে একসময় ছিল, এখন নাই। এগুলোই হচ্ছে জীবাশ্ম, যারা পৃথিবীতে একসময় ছিল বাট বর্তমানে নাই। এদেরকে আমরা মাটির নিচে কি অবস্থায় পাই? মাটির নিচে কি অবস্থায় পাই বলো তো? মাটির নিচে আমরা জীবাশ্ম হিসেবে পাই, ফসিল হিসেবে পাই। এই জীবাশ্ম শব্দটার অর্থ হচ্ছে ডাগ আউট। ডাগ আউট মানে হচ্ছে মাটি খুঁড়ে বের করা। তাহলে মাটি খুঁড়ে কি বের করতেছি? হাড় বের করতেছি। এগুলোকে বলা হয় জীবাশ্ম। জীবাশ্ম শব্দটার অর্থই হচ্ছে, ফসিল শব্দটার অর্থই হচ্ছে, এগুলো ইংরেজি শব্দ না, ফসিল শব্দটার অর্থ হচ্ছে ডাগ আউট, মানে খুঁড়ে বের করা। এখন তাহলে জীবন্ত জীবাশ্ম কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এই যে জিঙ্কোফাইটার আন্ডারে পৃথিবীতে অনেকগুলা প্রজাতি ছিল, কিন্তু এগুলা পৃথিবী থেকে গায়েব হয়ে গেছে, মানে মাটির নিচে মিশে গেছে। এবং এগুলাকে আমরা পাই কি হিসেবে? বাকি যে প্রজাতিগুলো আছে জীবাশ্ম হিসেবে। কিন্তু এ তো বেঁচে আছে, জিঙ্কো বাইলোবা তো বেঁচে আছে। এখন দেখা যাচ্ছে জিঙ্কো বাইলোবার সাথে এই যে জীবাশ্মগুলোর বৈশিষ্ট্য মিলে গেছে। কারণ আমরা এই জীবাশ্মগুলো যেগুলো মাটির নিচে পাবো সেগুলো নিয়ে আমরা স্টাডি করে এদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে আগ্রহী হব। তাহলে এদের বৈশিষ্ট্য জানবো। এখন আমি দেখব এরকম বৈশিষ্ট্যের কোনো জীব বর্তমানে বেঁচে আছে কিনা, আমি এটা দেখবো। ওরা কাজই এটা করে। তা আমি দেখবো এরকম জীবাশ্মর কোনো জীব বর্তমানে বেঁচে আছে কিনা। দেখা যাচ্ছে জিঙ্কো বাইলোবাই একমাত্র বেঁচে আছে যার বৈশিষ্ট্যটা এই জীবাশ্মের সাথে মিলে। যেহেতু এই জীবাশ্মের সাথে মিলতেছে আর এ এখনো জীবন্ত আছে, তাই এটাকেই বলা হয় ওই জীবাশ্মের জীবন্ত জীবাশ্ম।
তাহলে জীবাশ্ম যেগুলো আমি পাইছি তার বৈশিষ্ট্য নিয়ে আমি স্টাডি করছি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এরকম বৈশিষ্ট্য সম্পন্ন কোনো জীব পৃথিবীতে আজও বেঁচে আছে কিনা। তো আমি দেখলাম কি, হ্যাঁ, জিঙ্কো বাইলোবা বেঁচে আছে, কারণ জিঙ্কো বাইলোবার সাথে এই জীবাশ্মগুলোর বৈশিষ্ট্য কি হয়ে গেছে, মিলে গেছে। তাই এই জিঙ্কো বাইলোবা যেহেতু জীবিত আছে, তাই জীবন্ত, কার জীবন্ত জীবাশ্ম, এই যার সাথে বৈশিষ্ট্যগুলো মিলবে এটাকেই বলা জীবন্ত জীবাশ্ম। তোমরা বলো জীবন্ত জীবাশ্ম বস্তু কিনা, যদি এখনো পরিপূর্ণভাবে না বুঝো সামনেও বুঝবা, যখন আমরা আরেকটা জীবন্ত জীবাশ্ম পড়বো ওখানেও কিন্তু পাবা। তোমরা আগে এটা বলো, এই জীবন্ত জীবাশ্ম বুঝতে পারছো কিনা? বলো জীবন্ত জীবাশ্ম বুঝতে পারছো কিনা? বুঝছি। সহজ ভাষায় জীবাশ্ম মানে হচ্ছে যেটা পৃথিবীতে অনেক বছর আগে ছিল, মাটির নিচে মিশে গেছে, কোনো এক সময় আমি মাটি খুঁড়ছি, হাড় পাইছি, আমি এটা নিয়ে স্টাডি করতেছি, এটার বৈশিষ্ট্য বের করার চেষ্টা করতেছি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই বৈশিষ্ট্যের সাথে পৃথিবীতে বেঁচে আছে আদৌ এরকম কোনো জীবের বৈশিষ্ট্য মিলে কিনা। সারপ্রাইজিং আমি পাই গেছি, মিল পাই গেছি, সো তাকে বললাম তার, যাকে খুঁজে পাইছি তাকে বললাম যে জীবিত আছে, তাকে বললাম তার জীবন্ত জীবাশ্ম। আমি একটা হাড় পাইছি, ধরেন এটা একটা কুকুরের সাথে মিলছে, ধরেন পৃথিবী থেকে কুকুর বিলুপ্ত হয়ে গেছে, শুধুমাত্র একটা কুকুর পৃথিবীতে আছে, একটা প্রজাতির কুকুর পৃথিবীতে আছে, তার সাথে মিল পাইছি। তো আমি বললাম কি, এই কুকুরটাই শুধু, এই প্রজাতিটাই শুধু বেঁচে আছে, বাকি বংশধরগুলো তো মাটির নিচে ভ্যানিশ। তাহলে ওই কুকুরটা যেহেতু জীবিত, তাই জীবন্ত, ওই কুকুরটার সাথে যেহেতু ওই জীবাশ্মগুলোর মিল পাওয়া গেছে, তাই একেই বলতেছি এর জীবন্ত জীবাশ্ম। আসলে বুঝতে পারছো? এখন এটাই পড়বা জিঙ্কো ফাইটা, আর কিছু পড়তে হবে না, অনেক কাহিনী করে আছি। এখন দেখো, একটা মনোযোগ দাও, এখন যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে এই সাইকাডোফাইটাটা দেখো, এই কনিফেরোফাইটাটা পরে সাইকাডোফাইটাটা দেখো। এই সাইকাডোফাইটাটা হচ্ছে কি বিভাগ, এগুলো কি দেখো, এগুলো কি বিভাগ। তো বিভাগের আন্ডারে তো অনেকগুলো কি থাকে, বর্গ থাকে, গোত্র থাকে, গণ থাকে। তোমরা তো জানো প্রথমে থাকে রাজ্য, রাজ্যের পর থাকে বিভাগ, বিভাগের পর কি থাকে বলো, ফাইলাম, ফাইলামের পর কি থাকে, বর্গ, না এরকম থাকে না, বর্গ, তারপর থাকে গোত্র, তারপর থাকে গণ, গণের পর কি থাকে, প্রজাতি। তাহলে আমরা এই বিভাগ নিয়ে স্টাডি করতেছি, বিভাগের আন্ডারে কি থাকে, বর্গ থাকে, তাই না? তো বিভাগটার নাম কি, সাইকাডোফাইটার আন্ডারে যে বর্গটা থাকে, বিভাগের আন্ডারে যে বর্গগুলো থাকে, ওই বর্গটার নাম হবে সাইকাডেলস বর্গ। ওই বর্গটার নাম, বিভাগের আন্ডারে যেগুলো থাকে এগুলোকে বর্গ বলি। তাহলে ওই বর্গটার নাম কি, সাইকাডেলস বর্গ। ওই বর্গটার নাম কি, সাইকাডেলস বর্গ। দেখো এই সাইকাডেলস বর্গের আন্ডারে 9টা গণ আছে। এই 9টা গণের আন্ডারে 100টা প্রজাতি আছে বর্তমানে। তার মানে দেখো সাইকাসের বর্তমানে তুমি এই সাইকাডোফাইটার আন্ডারে বর্তমানে কয়টা প্রজাতি পাবে, 100টা প্রজাতি। এখানে ছিল মাত্র একটা, এখানে ছিল 100টা। সাইকাডেলস বর্গ, এই বর্গের আন্ডারে কয়টা গণ, 9টা গণ, 9টা গণের আন্ডারে কয়টা প্রজাতি, 100টা প্রজাতি। তার মানে সাইকাডেলস বিভাগে বর্তমানে কতটা প্রজাতি বেঁচে আছে, 100টা প্রজাতি। এই 100টা প্রজাতির মধ্যে একটা প্রজাতি হচ্ছে সাইকাস, এটা নিয়েই তোমাদের অধ্যায় আছে, এটা নিয়েই তোমাদের আলোচনা আছে। এই 100টা প্রজাতির মধ্যে একটা প্রজাতি হচ্ছে সাইকাস। এই যে সাইকাস নামে মিল আছে দেখো, সাইকাডোফাইটা সাইকাস নামে মিল আছে দেখো, সাইকাডোফাইটা সাইকাস। এবং মনে রাখবা এই সাইকাসকেও বলা হয় জীবন্ত জীবাশ্ম, এটাও পরীক্ষায় আসে। সাইকাসকে জীবন্ত জীবাশ্ম কেন বলে? জিঙ্কো বাইলোবাকে জীবন্ত জীবাশ্ম যেরকম বলে, সাইকাসকেও জীবন্ত জীবাশ্ম। এটা তোমাদের বইয়ে সুন্দর করে সাজানো অবস্থা লেখা আছে, তোমরা বই থেকে দেখবা আমি যা বলছিলাম এখানেও সেই জীবন্ত জীবাশ্ম ডেফিনেশন সেটা দিছে। কি বলবা, একই সেম জীবাশ্ম কেন বলতেছ? কারণ এই সাইকাডেলস বর্গের 9টা গণের আন্ডারে মাত্র 100টা প্রজাতির জীব বর্তমানে বেঁচে আছে। বাকি যে জীবগুলো ছিল এগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, এবং তাদেরকে পাওয়া যায় কি হিসেবে, জীবাশ্ম হিসেবে। এবং ওই জীবাশ্মের সাথে সাইকাসের কি হয়ে যায়, বৈশিষ্ট্য মিলে যায়। ওই জীবাশ্মগুলোর সাথে সাইকাসের কি মিলে যায়, বৈশিষ্ট্য মিলে যায়। তাই সাইকাসকে বলা হয় ওই সকল জীবাশ্মের জীবন্ত জীবাশ্ম। একদম সোজা, এই কথাগুলো বইয়ে লেখা আছে, তোমরা পারবা। এখানে যে কথাগুলো লিখবা এখানেও সেই কথা লিখবা। এটাই বেশিরভাগ পরীক্ষায় আসে, সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম, এটাই বেশিরভাগ পরীক্ষায় আসে, এটা কম আসে।
জিঙ্কো বাইলোভারটা কম আসে। এই সাইকাসের ইয়াটা তো বইয়েই লিখে দিছে। সো তোমার যদি কখনো এটা সমস্যা হয়, আর এগুলো মুখস্থ করার কিছু না, এগুলো তুমি নিজ থেকে বুঝে বুঝে খাতায় লিখবে। এটা 2 নম্বরে আসবে, এটা কয় নম্বরে আসবে, এটা 2 নম্বরে আসবে, এটাও কয় নম্বরে 2 নম্বরে। এগুলো মুখস্থ করার কিছু না, এগুলো তুমি বুঝে বুঝে লিখতে পারবা পরীক্ষার হলে। আমি যেরকম বুঝে বুঝে বলছি, তোমরাও বুঝে বুঝে কি করতে পারবা, লিখতে পারবা। হ্যাঁ, এবং এরা কয় বছর আগে এদের এই কয় বছর আগে অনেকগুলো গাছ ছিল এই সাইকাডোফাইটার, 200 মিলিয়ন বছর আগে। 200, আমি তো এটা বলছিলাম একটু আগে, 200 মিলিয়ন বছর পূর্বে, 200 মিলিয়ন বছর পূর্বে কিন্তু কি ছিল, এদের আধিক্যতা ছিল। 200 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে নগ্নবীজীর উদ্ভিদের আধিক্যতা বেশি ছিল। বর্তমানে দেখবা নগ্নবীজি ব্যানিশ, অনেকাংশে ব্যানিশ হয়ে গেছে, খুব কম পরিমাণে দেখা যায়। 200 মিলিয়ন বছর পূর্বে কিন্তু অনেক ছিল, এটাই আর কি। সো আমরা দুইটা সম্বন্ধে জানছি। জিঙ্কোফাইটা থেকে কিন্তু এরকম একটা প্রশ্ন আসে, জিঙ্কো বাইলোভাকে কেন জীবন্ত জীবাশ্ম বলে। সাইকাডোফাইটা থেকে এরকম একটা প্রশ্ন আসে, সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলে। এই দুইটা প্রশ্ন তোমরা আশা করি পারবা। এবার আসো, বাকি আছে কি বলতো, বাকি আছে কি বলতো, বাকি আছে দুইটা। একটা হচ্ছে কি কনিফেরোফাইটা, একটি হচ্ছে কনিফেরোফাইটা, আরেকটি হচ্ছে নিটোফাইটা। আসো এবার কনিফেরোফাইটা এটা কি, কনিফেরোফাইটা। এই কনিফেরোফাইটা মনে রাখবা, এটা নগ্নবীজির সবচেয়ে বড় বিভাগ। এটা হচ্ছে নগ্নবীজির সবচেয়ে বড় বিভাগ, কেননা প্রায় 550টা প্রজাতি এই বিভাগের আন্ডারে। দেখো একটু আগে আমরা যখন সাইকাডোফাইটা দেখলাম, সাইকাডোফাইটাতে ছিল তোমার কয়টা প্রজাতি, 100টা প্রজাতি। এখানে প্রায় 550টা প্রজাতি, তাই এই বিভাগটা হচ্ছে সবচেয়ে বড় বিভাগ। কনিফেরোফাইটা হচ্ছে নগ্নবীজির সবচেয়ে বড় বিভাগ। এবং মনে রাখবা, এই বিভাগটা এমন একটা বিভাগ, এই বিভাগের আন্ডারে যে উদ্ভিদগুলো থাকে এগুলোকে বলা হয় কনিফার। কি বলা হয়, কনিফার উদ্ভিদ। এই বিভাগের আন্ডারে যে উদ্ভিদগুলো থাকে এগুলাকে কি বলা হয়, কনিফার। এগুলোকে কি বলা হয়, কনিফার উদ্ভিদ। এগুলোকে কি বলা হয় বলো, এগুলোকে বলা হয় কনিফার উদ্ভিদ। দেখো কনিফার উদ্ভিদটা কেন বলা হচ্ছে, কারণ এগুলো দেখতে কোণের মতো, এগুলোর পাতাগুলো দেখতে কোণের মতো, এবং এদের যে পুং জননাঙ্গগুলো থাকে ওই পুং জননাঙ্গগুলো দেখতেও কোণের মতো, এগুলোকে কনিফার বলে। এখন খেয়াল করবা, এটা সবচেয়ে বড় উদ্ভিদ যেহেতু, তাই পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ। পৃথিবীর, এটা কিন্তু পরীক্ষায় আসে এবং এটা অনেকে ভুল করে, যে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কিন্তু নগ্নবীজি, নট আবৃতবীজি। আমরা পড়তেছি নগ্নবীজি, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কিন্তু নগ্নবীজি, নট আবৃতবীজি। এটা অনেকে ভুল করে, অনেকে আবৃতবীজি বলে দেয়। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ এই কনিফেরোফাইটার নগ্নবীজির আন্ডারে পড়ে। সেটা কি জানো, সেটার সাইন্টিফিক নেম পড়তে হবে, সিকুইয়া। সাইন্টিফিক নেম হচ্ছে সিকুইয়া সাম্পারভিরেন্স, সিকুইয়া সাম্পারভাইরেন্স। এটা আরেকটা মাথায় রাখবা, সিকুইয়া গিগান্টিয়া, সিকুইয়া গিগান্টিয়া। এই গিগান্টিয়া শব্দটার অর্থ কি জানো, দৈত্য। গিগান্টিয়া শব্দটার অর্থ হচ্ছে কি দৈত্য। দৈত্য কাকে বলে, যেগুলো অনেক উঁচু হয়। তো দেখবা যে এই গাছটাকে তুমি যদি চোখে দেখো, মনে একটা বিশাল দৈত্যের মতো একটা গাছ। তো এটা হচ্ছে গ্রিক ভাষা, গিগান্টিয়া শব্দটা হচ্ছে গ্রিক ভাষা, গিগান্টিয়া অর্থ দৈত্য। তো দৈত্যর মতো দেখতে অনেক উঁচু বৃক্ষ, তাই এটার নাম সিকুইয়া গিগান্টিয়া অথবা সিকুইয়া সাম্পারভিরেন্স। এগুলো এমসিকিউতে আসবে। এটার বাংলা নাম হচ্ছে, এটাকে বাংলায় বলে রেড উড, ইংরেজিতে বলে, সরি বাংলা বলছি, ইংরেজিতে বলে এটাকে রেড উড। মানে এগুলো কাঠগুলো কিন্তু লাল লাল টাইপসের, রেড উড কাঠগুলো দেখছে কি লাল লাল টাইপসের। তাহলে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সিকুইয়া সাম্পারভিরেন্স অথবা সিকুইয়া গিগান্টিয়া, বা বাংলায় বলে, ইংরেজিতে বলে রেড উড। এবং এটার উচ্চতা যদি আমি বলি, এটার উচ্চতা হচ্ছে +-400 ফুট, +-400 ফুট। +-400 ফুট বলতে বুঝাইতে চাচ্ছে হয় 400-র উপরে হইতে পারে, 400-র নিচে হইতে পারে। প্লাস বলতে বোঝাচ্ছে 400-র উপরে হইতে পারে, 400+ হইতে পারে, অথবা 400- হইতে পারে, 400 নিচে হইতে পারে। যাই হোক, +-400 ফুট। সো পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, এটা ভুল করা যাবে না। আরেকটা জিনিস, এখানে সবকিছু উঁচু উঁচু থাকে এই কনিফেরোফাইটাতে। আরেকটা জিনিস হচ্ছে এই কনিফেরোফাইটাতে পৃথিবীর সবচেয়ে বড় বায়োম থাকে, সবচেয়ে বড় বায়োম থাকে। এখন তোমরা বলবা যে ভাইয়া সব বায়োম মানে কি? আচ্ছা, আমি বায়োম মানে বায়োমটা বুঝাবো।
বায়োম মানে ভাইয়া বুঝাবো। বায়োম মানে হচ্ছে বুঝাবো। আগে বায়োমটা বলি। বায়োমটা হচ্ছে বায়োমটা কোনটাই সাইবেরিয়া অঞ্চলের কনিফার বনাঞ্চল। সাইবেরিয়া অঞ্চলের কনিফার বনাঞ্চল। যেহেতু আমরা বললাম যে এই উদ্ভিদগুলোকে কনিফার বলে, তাই কনিফার বনাঞ্চল বলতেছি। কনিফেরোফাইটা কনিফার। সাইবেরিয়া অঞ্চলের কনিফার বনাঞ্চল। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়। এখন দেখো বায়োম মানে কি, তোমরা অনেকে বায়োম বুঝো না। দেখো বায়োমটাকে ইংরেজিতে যদি লিখি বায়োম, এই বায়োমকে আমি সন্ধি বিচ্ছেদ করলে এখানে দুইটা শব্দ পাবো। একটা হচ্ছে বায়োস, একটা হচ্ছে বায়ো যোগ আর একটা হচ্ছে ওম। দেখো ওম মানে হচ্ছে সমষ্টি। ওম শব্দটার অর্থ হচ্ছে কি সমষ্টি। আর বায়ো শব্দটার অর্থ হচ্ছে জীব। তার মানে বায়োম মানে কি, এটা প্লাস হবে, বায়োম মানে কি জীবের সমষ্টি। মানে এটা পৃথিবীর এমন একটা অঞ্চল যেখানে অনেক প্রজাতির জীব থাকে। পৃথিবীর অনেক প্রজাতির জীব থাকে, ইভেন কি তোমার পরিবেশ থাকে, পরিবেশ জীব এদের মধ্যে যে সম্পর্ক, এটাকেই বলা হয় একটা বায়োম। যেমন মরুভূমি কিন্তু একটা বায়োম, কারণ মরুভূমিতে জীব থাকে, অনেকগুলো জীব, অনেক টাইপসের জীব থাকে। যেমন উদ্ভিদ থাকে, অনেক টাইপসের উদ্ভিদ থাকে, তারপর অনেক টাইপসের কি থাকে, জীব থাকে, উট থাকে। সো এটা হচ্ছে কি বায়োম। এটা মানে হচ্ছে কি বায়োম। সো বায়োম মানে কি, বায়োম মানে কি বলতো, একটা নির্দিষ্ট এরিয়া, যে এরিয়ার একটা নির্দিষ্ট জলবায়ু আছে, নির্দিষ্ট পরিবেশ আছে, এবং নির্দিষ্ট প্রজাতির প্রাণী থাকে, জীব থাকে, উদ্ভিদ থাকে। নির্দিষ্ট, যেমন মরুভূমিতে দেখো, মরুভূমির আবহাওয়া জলবায়ু আলাদা, মরুভূমির প্রাণী উদ্ভিদও আলাদা। কারণ মরুভূমির যেরকম জলবায়ু যেরকম আবহাওয়া, সেরকম প্রাণীরাই কিন্তু ওখানে থাকে। যেমন উদ্ভিদ খুব কম থাকে মরুভূমিতে, তারপর প্রাণী থাকে মরুভূমির পরিবেশে যাতে টিকে থাকতে পারে এরকম প্রাণী থাকে, যেমন উট থাকে, এরকম প্রাণী থাকে। সো মরুভূমিও কিন্তু একটা বায়োম, তাই না? সো বায়োম মানে হচ্ছে, সহজ কথা হচ্ছে, জীবের সমষ্টি। মানে হচ্ছে এমন একটা নির্দিষ্ট এরিয়া যেখানে নির্দিষ্ট জলবায়ু থাকে, নির্দিষ্ট পরিবেশ থাকে। ওই নির্দিষ্ট জলবায়ু, নির্দিষ্ট পরিবেশে নির্দিষ্ট কি থাকে, উদ্ভিদ থাকে, নির্দিষ্ট কি থাকে, প্রাণী থাকে। এদের মধ্যে একে অপরে কি আছে, সম্পর্ক আছে। কারণ সম্পর্ক ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারবে না, তাই না? সো এটাকে বলা হয় বায়োম। সো আশা করি বুঝতে পারছো বায়োমটা কি। এই তোমরা একটু কমেন্টে বলো তো বায়োমটা বুঝতে পারছো কিনা, বলো তো। আরেকটা হচ্ছে, পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ এখানে থাকে, সবচেয়ে প্রাচীন বৃক্ষ। আর সবচেয়ে প্রাচীন বৃক্ষটার নাম হচ্ছে পাইন গাছের উদ্ভিদ। এটাকে বলা হয় ব্রিসল কোন পাইন। পাইন গাছের উদ্ভিদ এটাকে বলা হয় ব্রিসল কোন পাইন। এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ। তো আমি এখানে একটা এক্সাম্পল দিতে পারি। কনিফেরোফাইটার আন্ডারে যে নগ্নবীজি থাকে, নগ্নবীজির একটা এক্সাম্পল দিতে পারি পাইনাস। কনিফেরোফাইটার আন্ডারে যে একটা নগ্নবীজি থাকে, এরকম একটা এক্সাম্পল দিতে পারি। পাইনাস হচ্ছে একটা নগ্নবীজি উদ্ভিদ যেটা কনিফেরোফাইটার আন্ডারে থাকে। যেমন দেখো, ব্রিসল কোন পাইনাস, এটাই। পাইন গাছ অনেক ধরনের হইতে পারে, এটা হচ্ছে প্রাচীন পাইন গাছ, ঠিক আছে? সো কনিফেরোফাইটার আন্ডারে একটা নগ্নবীজির নাম বললাম, যেটার নাম হচ্ছে কি পাইনাস বা পাইন। বাংলায় বললে কি বলতে পারো, পাইন বলতে পারো। তোমরা আমাকে বলো কনিফেরোফাইটা বুঝছো কিনা। কনিফেরোফাইটা যদি বুঝো, এখন আমাদেরকে যাইতে হবে নিটোফাইটা। এখানে আসলে তেমন বুঝার কিছু নাই, তাও তোমাদের তো একটু জিজ্ঞেস করি কমেন্টে। বয়স টয়স এগুলো ইস্যু না, বয়স মুখস্থ করতে হবে না। বয়স টয়স সবচেয়ে প্রাচীন বৃক্ষ। আবৃত বীজের ইউক্যালিপটাস প্রায় 500 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। হ্যাঁ, এই জন্যই আমি বলছি কখনো আবৃত বীজটাকে মাথায় রাখবে না। উঁচু বৃক্ষ সবসময় নগ্নবীজি। মানে এটাই তোমাকে দাগাইতে হবে পরীক্ষার হলে, এটাই তোমাকে দাগাইতে হবে। আবৃত বীজটা বলা যাবে না। তো আবৃত বীজটা বলছে প্রায় 500 ফুট পর্যন্ত হতে পারে বলছে। এগুলো অ্যাকচুয়াল মান কিন্তু আসে নাই। কিন্তু এটা তোমার এই উচ্চতাটা 400 ফুটের উপরে, প্লাস 400 ফুটের উপরে হতে পারে, কারণ এগুলো অ্যাকচুয়াল মাপটা নেওয়া সম্ভব না, ঠিক আছে? সো সবচেয়ে উঁচু বৃক্ষ বললে কখনো আবৃত বীজিটা দেওয়া যাবে না, কারণ এখানে বলাই আছে সবচেয়ে উঁচু বৃক্ষ। বাংলা কথা, বাংলা ভাষা,
বাংলা ভাষায় তো বলে দিছে সবচেয়ে উঁচু বৃক্ষ, তোমার আবৃত বীজটা দেখে তো কনফিউজ হওয়ার দরকার নেই, এই জন্যই বলছি সবচেয়ে উঁচু বৃক্ষ বললে এটাই দেখাবা, আবৃত বীজের কি আছে না আছে এটা দেখার দরকার নেই। সবচেয়ে উঁচু বৃক্ষ মানে এটাই, সবচেয়ে উঁচু মানে সবচেয়ে উঁচু, সেটা আবৃত বীজ হোক নগ্ন বীজ হোক, এটাই আনসার, এটাই হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষ। ওকে, এবার আসো নিটোফাইটা, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে নিটোফাইটা। দেখো নিটোফাইটাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ নিটোফাইটাই হচ্ছে লাস্ট, নিটোফাইটাই হচ্ছে লাস্ট নগ্নবীজ উদ্ভিদের বিভাগ, এটাই হচ্ছে লাস্ট আর নগ্নবীজ উদ্ভিদের বিভাগ। এরপরে কিন্তু আর কোনো নগ্নবীজ উদ্ভিদের বিভাগ নাই, এরপর হচ্ছে সরাসরি আবৃতবীজী। খেয়াল করবা যে 4টা বিভাগের কথা বইয়ে বলা আছে, 4টা বিভাগ সিরিয়ালি পড়বা, যদি আমি টেকনিকটা সিরিয়ালি দেই, বাট তুমি সিরিয়ালি পড়তে পারবে না, এটা হচ্ছে বিবর্তনের ধারাই আছে, বিবর্তনের ধারা এটাই হচ্ছে সবার লাস্টে, এটার পরেই দেখবা, এটার পরেই চলে আসবে ধুম করে আবৃতবীজী, এটার পরে ধুম করে বিবর্তনের ধারে কি চলে আসবে আবৃতবীজী। তাইলে বলো নিটোফাইটার পর যেহেতু আবৃতবীজী চলে আসে, তাহলে আমি আশা করতেই পারি নিটোফাইটার বৈশিষ্ট্যগুলো আবৃতবীজীর সাথে মিল সম্পন্ন হবে, কারণ নিটোফাইটাই মূলত আবৃতবীজীকে নিয়ে আসছে, নিটোফাইটাই মূলত আবৃতবীজীকে নিয়ে আসছে। তাই নিটোফাইটা যদিও নগ্নবীজী, যদিও নিটোফাইটা নগ্নবীজী, তবুও নিটোফাইটা থেকে যেহেতু আবৃতবীজী আসছে, তাই নিটোফাইটা আবৃতবীজীর বৈশিষ্ট্য বহন করবে। আর এটাই একমাত্র নগ্নবীজ উদ্ভিদের বিভাগ যার বৈশিষ্ট্য আবৃতবীজীর সাথে মিলে। এটাই বোঝাতে চাচ্ছি যে নিটোফাইটাই আবৃতবীজীকে কি করে আসছে, নিয়ে আসছে। তার মানে কি বুঝলা, এটার বৈশিষ্ট্য কার সাথে মিলবে, নগ্নবীজী হলেও, নগ্নবীজী হলেও প্রায় বৈশিষ্ট্য আবৃতবীজীর সাথে মিলে, প্রায় বৈশিষ্ট্য আবৃত বীজের সাথে মিলে, প্রায় বৈশিষ্ট্য আবৃত বীজের সাথে মিলে। এটার এটার 70টা প্রজাতি পাবা, এটার 70টা প্রজাতি পাবা। এই প্রজাতির উদ্ভিদকে কি বলে, এই প্রজাতির উদ্ভিদকে নিটোফাইট বলে, এই প্রজাতির উদ্ভিদকে কি বলে, ফাইট মানে উদ্ভিদ, নিটোফাইট বলে। এখন এর বৈশিষ্ট্য আবৃতবীজের সাথে মিলবে, দেখবা কিভাবে আবৃতবীজের সাথে মিলবে। দেখো এখানে আমি আবৃতবীজী লিখতেছি, তোমাদেরকে আমি একটু বলি, আবৃতবীজের কিন্তু দেখবা শুক্রাণু ফ্লাজেলা বিহীন, শুক্রাণু ফ্লাজেলা বিহীন, আবৃতবীজের কিন্তু শুক্রাণুতে ফ্লাজেলা থাকে না। এখন আমি যদি এখানে নিটোফাইট লিখি, নিটোফাইটও কিন্তু আবৃতবীজের মতো শুক্রাণু থাকবে, দ্যাট মিনস নিটোফাইটও শুক্রাণু কি, ফ্লাজেলা বিহীন। দেখো বৈশিষ্ট্য মিলছে কিনা, সেম সেম মিলছে। ওকে, আবার আসো আবৃতবীজ আরেকটা বৈশিষ্ট্য দেখি। আবৃতবীজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর পাতা যৌগিক, এর পাতা সরল, সরি যৌগিক না, এর পাতা হচ্ছে সরল আবৃতবীজের, ঠিক আছে, এর পাতা হচ্ছে কি সরল। ঠিক সেম ভাবে দেখবা এর পাতাও আমরা কি বলতে পারি, সরল বলতে পারি। সরল পাতা কি যৌগিক পাতা, এগুলো সামনে আসবে, সমস্যা নেই, ঠিক আছে। সরল পাতা যৌগিক, আচ্ছা এখানে সরল পাতা বলিও না, সরি, বলবা যে এখানে বলবা যে এর পাতা আর এর পাতা কিন্তু সেম, দুজনের পাতা কিন্তু বলতে গেলে প্রায় সেম, প্রায় সেম বলতে গেলে। 3 নাম্বার যে কথা সেটা হচ্ছে, এখানে তো আমরা দেখছি শুরুর দিকে দিন নিষেক ঘটে, এখানে আমরা কি দেখছিলাম, দিন নিষেক ঘটে দেখছিলাম না ভাই। নিটোফাইট হচ্ছে নগ্নবীজী, কিন্তু এটা তো দিন নিষেক ঘটে না, এটা আমি প্রথমেই বলে দিছিলাম যে আমি বলছি নগ্নবীজী হচ্ছে অনুন্নত টাইপসের, এটাতে দিন নিষেক ঘটে না। কিন্তু সারপ্রাইজিংলি এই নিটোফাইটে কিন্তু দিন নিষেক ঘটে, দিন নিষেক ঘটে, এটা হচ্ছে ব্যতিক্রম। দেখছো নগ্নবীজী হওয়া সত্ত্বেও এর তো দিন নিষেক হওয়ার কথাই না, কিন্তু আবৃতবীজীর মতো সে দিন নিষেক ঘটাচ্ছে। এক্সাম্পল মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে আসবে। এক্সাম্পল, ইফেড্রা নামক উদ্ভিদ, ইফেড্রা নামক উদ্ভিদটা নগ্নবীজী হওয়া সত্ত্বেও এর দিন নিষেক ঘটে। নর্মালি নগ্নবীজিতে দিন নিষেক ঘটে না, বাট এখানে দিন নিষেক ঘটতেছে, একদম কপি টু আবৃতবীজী।
দিন নিষেধ ঘটতেছে ইফেড্রা নামক নগ্নবীজিতে, দিন নিষেধ ঘটতেছে, দিন নিষেধ কি ঘটতেছে, বুঝা গেছে? আরেকটা দিস দেখো 4 নম্বর, সেটা হচ্ছে আমরা জানি আবৃতবীজী উদ্ভিদের পরিবহন টিস্যুতন্ত্র উন্নত, আর নগ্নবীজিতে আমি বলছিলাম পরিবহন টিস্যু তো উন্নত, আমি একদম শুরুর দিকে এগুলো পড়াইছি, সব বুঝতে অসুবিধা হবে না। যেমন জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের কি নাই, সঙ্গী নাই। এখন মজার ব্যাপার কি জানো, এর তো জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, কিন্তু এটা মাথায় রাখবা যে এখানে কিন্তু জাইলেমে ভাই আছে, মানে জাইলেমে কি থাকে, ভেসেল থাকে, জাইলেমে ভেসেল থাকে। নর্মালি আমি বলছিলাম জাইলেমের ভাই নাই, জাইলেমের কি নাই, ভাই নাই, মানে এদের ভেসেল থাকার কথা না, কিন্তু এই নিটোফাইট হচ্ছে ব্যতিক্রম, এর বৈশিষ্ট্য আবৃতবীজীর মতো মিলবে, তার মানে জাইলেমের ভাই আছে, মানে ভেসেল আছে। এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ, এক্সাম্পল মাথায় রাখবা, এক্সাম্পল হচ্ছে নিটাম, এক্সাম্পল হচ্ছে কি নিটাম, জিটা উচ্চারণ হবে না, নিটোফাইটের যেরকম জি উচ্চারণ হয় না, নিটোফাইট নিটামের কি উচ্চারণ না, জি উচ্চারণ হয় না। এই দুইটা এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। বলবে নিচের কোনটিতে দিন নিষেধ ঘটে, ইফেড্রা থাকলে অবশ্যই আনসার ইফেড্রা। নিচের কোনটিতে জাইলেমের ভেসেল আছে, আন্দিলা নিলামে নিলাম থেকে নিলাম, ওকে। এটা তো বুঝছো, এটার তো কি বুঝছো, এটার জাইলেমের ভাইও থাকে, এটা উন্নত পরিবহন টিস্যুতন্ত্র আর কি, উন্নত পরিবহন টিস্যুতন্ত্র থাকে, মানে এখানে জাইলেমের ভাইও আছে, ফ্লোয়েমের সঙ্গীও আছে। এটার কিন্তু জাইলেমের ভাই থাকার কথা না, বাট এখানে কিন্তু জাইলেমের ভাই থাকে, তাহলে এটা হুবহু কার মতো কপি, আবৃতবীজী মৃতর কপি। এটাই হচ্ছে মেইন কথা, যে এই নিটোফাইটগুলা পরপরই কিন্তু আবৃতবীজে চলে আসে, তাই নিটোফাইটের বৈশিষ্ট্যগুলা আবৃতবীজের সাথেই মিলবে, সামান্য হলেও মিলবে, এই যে বৈশিষ্ট্যগুলো মিলতেছে, তাই আমি বলতেছি নিটোফাইটের পরে আবৃতবীজে আসছে, তাই নিটোফাইটের বৈশিষ্ট্যগুলো আবৃতবীজের সাথে মিলে। এক্সাম্পল তো দেখলা, একটা ইফেড্রা দিন নিষেধ ঘটতেছে অথচ ঘটার কথা না, আর একটা হচ্ছে জাইলেমের ভেসেল আছে, ভাই আছে, অথচ থাকার কথা না, তো এগুলো হচ্ছে ব্যতিক্রম। সো আশা করি এটা বুঝতে পারছো। এখন আরো দুইটা ইনফরমেশন পড়তে হবে, সেটা হচ্ছে ইফেড্রা, এই যে ইফেড্রার কথা বলছি, ইফেড্রা নামক যে নিটোফাইট আছে, এই ইফেড্রা নামক নিটোফাইটের কি ঘটে, দিন নিষেধ ঘটে। তারপর কি, এই ইফেড্রা থেকে একটা ওষুধ তৈরি করা হয়, ইফেড্রিন নামক শ্বাসকষ্টের ওষুধ তৈরি করা হয়, ইফেড্রিন নামক শ্বাসকষ্টের ওষুধ তৈরি করা হয়। এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। ইফেড্রাতে কিন্তু দিন নিষেধ ঘটে, অথচ ঘটার কথা না, ঘটে। আর ইফেড্রিন নামক শ্বাসকষ্টের ওষুধ তৈরি করা হয়। আরেকটা আছে নিটোফাইটের আন্ডারে আরেকটা উদ্ভিদ আছে, যেটার নাম হচ্ছে ওয়েলউইচিয়া। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং একটা উদ্ভিদ। এটা গুগলে একটু সার্চ মারবা, এই নামেই সার্চ মারবা, এটা সাইন্টিফিক নেম ওয়েলউইচিয়া। এটা নিটোফাইটের একটা উদ্ভিদ, নিটোফাইটের একটা উদ্ভিদ, এটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং একটা উদ্ভিদ। এটা গুগলে সার্চ মারবা, দেখবা এগুলো মাটিতে থাকে, এবং ইন্টারেস্টিং হচ্ছে এই ওয়েলউইচিয়ার মাত্র 2টা পাতা থাকে, মাত্র 2টা পাতা, মানে এটা এমন একটা উদ্ভিদ মাত্র 2টা পাতা থেকে, বোঝাই যাচ্ছে যে এগুলা খুব নিচে থাকে। 2টা পাতা থাকলে তো উপরে থাকে, হাইট বেশি হওয়ার কথা না, হাইট একদম নিচে মাটির সাথে গ্রাউন্ড অবস্থায় থাকে। আর এগুলো কিন্তু একটা উদ্ভিদের 2টা পাতা, এখানে একটা উদ্ভিদ থাকে না, অনেকগুলো উদ্ভিদ এভাবে চারপাশে থাকে, মাটি মরুভূমিতে থাকে, মরুভূমির মাটিতে এভাবে চারপাশে অনেকগুলো উদ্ভিদ একসাথে থাকে, আর একটা উদ্ভিদের মাত্র 2টা পাতা। আর একটা কথা বলছে আরেকটা কথা বলছে, এদের পুংকন ফুলের মতো দেখতে। এই জিনিসটা যদিও এখন বুঝবা না, পুংকন ফুলের মতো দেখতে, এটা হয়তো এখন বুঝবা না, এটা আমি এখন বুঝাবো না। ফুলের মতো দেখতে, ফুল না, পুংকন, পুং মানে পুরুষ জননাঙ্গ আছে, আমি বলি পুংকন মানে হচ্ছে পুরুষ জননাঙ্গ। এই পুরুষ জননাঙ্গটা দেখতে কোন আইসক্রিমের মতো, কিসের মতো, কোনের মতো। কোন আইসক্রিম ছিল না, কোন আইসক্রিম, এরকম কোন আইসক্রিমের মতো। তো
পুরুষ জননাঙ্গটা কোন আইসক্রিমের মতো দেখতে বিধায় এটাকে বলা হয় পুংকন। আর এটা ফুল না, বাট ফুলের মতো দেখতে বলতেছে আর কি। অনেকে এটাকে ফুল ভেবে ভুল করে, বাট এটা ফুল না। এটা হচ্ছে পুরুষ জননাঙ্গ, যেটা কোণের মতো দেখতে, তাই বলা হয় পুংকন। এটা আমরা সামনেই দেখবো, এটা আমরা সামনেই বুঝতে পারবো। এটা গুগলে সার্চ মারবা। হ্যাঁ, ওকে, শেষ। এখন আর কিছু জানার দরকার নেই। আরেকটা কথা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি নাই, সেটা হচ্ছে এই ওয়েল উইচিয়াটা কোথায় পাওয়া যায়। একটু মনোযোগ দাও। এই ওয়েল উইচিয়াটা দেখবা, একটা কথা আছে, বাট এটা কিন্তু তোমরা আনসার পাবা না হয়তো, আমি যাওয়ার চেষ্টা করতেছি। এই ওয়েল উইচিয়াটাকে বলা হয় নামিবিয়া মরুভূমিতে পাওয়া যায়, নামিবিয়া মরুভূমি, এবং বলা হয় এটাকে নামিবিয়া মরুভূমিতে এন্ডেমিক। এখন তোমরা এই এন্ডেমিক শব্দটার অর্থ হয়তো জানো না, তা আমি আজকে বলে দিই এন্ডেমিক শব্দটার অর্থ কি। এটা একদম সিম্পল একটা শব্দ এবং অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ। এন্ডেমিক, হোয়াট ইজ এন্ডেমিক? এন্ডেমিক মানে হচ্ছে বোঝাচ্ছে এমন একটা ভৌগোলিক এরিয়া, যে এরিয়ায় শুধু তুমি নির্দিষ্ট প্রজাতির জীব পাবা। তার মানে এন্ডেমিক কাকে বলে লিখতে পারো, এন্ডেমিক কি লিখতে পারো। প্রথমে দেখো, এর নামিবিয়া নামক মরুভূমিতে পাবা। এখন এন্ডেমিক মানে হচ্ছে এমন একটা এরিয়া, যে এরিয়ায় শুধু তুমি একটা নির্দিষ্ট জীব পাবা, অন্য কোথায় ওই জীবটা পাবা না। তাহলে এন্ডেমিক মানে হচ্ছে এমন একটা ভৌগোলিক এরিয়া বোঝাচ্ছে, যে এরিয়াতে শুধু তুমি একটি নির্দিষ্ট প্রজাতির জীব পাবা, ওই জীবটা ওই এরিয়া বাদে আর কোথাও পাবা না। এটাকে বলা হয় এন্ডেমিক। মানে হচ্ছে এই ওয়েল উইচিয়াগুলো তুমি শুধুমাত্র নামিবিয়া মরুভূমিতে পাবা। নামিবিয়া মরুভূমি ছাড়া আর কোথাও তুমি এই ওয়েল উইচিয়াকে পাবা না। এটাকে বলে এন্ডেমিক। এই শব্দটার তাৎপর্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি আরেকটু বলি, সাদা ভাল্লুক আছে, কালো ভাল্লুক আছে। সাদা ভাল্লুককে তুমি সবসময় পাবা বরফের দেশে বা বরফে, কখনো তুমি এটাকে জঙ্গলে পাবা না। তার মানে সাদা ভালুকটাকে আমি এন্ডেমিক বলতে পারি, কারণ এটা শুধু একটা সার্টিন এরিয়াতেই পাওয়া যাবে, আর কোনো এরিয়াতেই তুমি সাদা ভালুককে পাবা না। এটাই বুঝাতে চাচ্ছি। এটাই হচ্ছে সেরকম। তো এন্ডেমিক কথাটা বুঝছো তো না? লিখে ফেলতে পারো। এন্ডেমিক কথাটা হচ্ছে, এন্ডেমিক কথা হচ্ছে যে কোনো প্রজাতি যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। যে কোনো প্রজাতি যারা একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ, ওই এরিয়া ছাড়া আর কোথাও তুমি ওগুলোকে খুঁজে পাবা না। আশা করি এন্ডেমিক বুঝতে পারছো। যদিও না বুঝো, তাহলে আমাকে কমেন্টে বলো। আমরা কিন্তু তোমার কমেন্ট দেখে আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। তোমরা আমাকে বলো এখানে যা যা পড়াইছে এগুলো বুঝছো কিনা। একটু তাড়াতাড়ি কমেন্টে বলো এখানে যা যা পড়াইছে এগুলো বুঝছো কিনা। যদি বুঝে থাকো, এখন ভাইয়া যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে নগ্নবীজির বৈশিষ্ট্য। খুবই গুরুত্বপূর্ণ নগ্নবীজির বৈশিষ্ট্য। একটু তাড়াতাড়ি সবাই কমেন্টে বলো বুঝতে পারছো কিনা। তাড়াতাড়ি একটু কমেন্টে বলো বুঝতে পারছো কিনা। বুঝছি বুঝছি বুঝছি, বাকিরাও কমেন্ট করতে পারতে বুঝছো কিনা। ওকে, দেখো নগ্নবীজির বৈশিষ্ট্য আছে। 1 নম্বর নগ্নবীজির বৈশিষ্ট্য, এটা হচ্ছে বহুবর্ষজীবী। বহুবর্ষজীবী মানে বুঝতেই পারতেছো অনেক বছর বাঁচতে পারে। স্পোরোফাইটটা খুবই গুরুত্বপূর্ণ। স্পোরোফাইট সবসময় মনে রাখবা ডিপ্লয়েড। আমি দুইটা শব্দ বলবো, একটা হচ্ছে স্পোরোফাইট, দেখো খুবই গুরুত্বপূর্ণ এই শব্দগুলো। একটা হচ্ছে স্পোরোফাইট আর একটা হচ্ছে গ্যামিটোফাইট। দুইটা গুরুত্বপূর্ণ শব্দ, একটি হচ্ছে স্পোরোফাইট আর একটা হচ্ছে গ্যামিটোফাইট। স্পোরোফাইট, ফাইট শব্দটার অর্থ হচ্ছে উদ্ভিদ। ফাইট শব্দটার অর্থ হচ্ছে উদ্ভিদ। গ্যামিটো শব্দটা মানে হচ্ছে গ্যামিট, দ্যাট মিনস গ্যামিট তৈরি করে। গ্যামিট শব্দটার অর্থ মানে যে উদ্ভিদ গ্যামিট তৈরি করে। স্পোরোফাইট, এই স্পোরো শব্দটা হচ্ছে স্পোর তৈরি, স্পোর তৈরি।
তাহলে দেখো স্পোরোফাইট উদ্ভিদ কাদেরকে বলবা? ফাইট মানে উদ্ভিদ। যে সকল উদ্ভিদ স্পোর তৈরির মাধ্যমে বংশবিস্তার করে তাদেরকে বলা হয় স্পোরোফাইটিক উদ্ভিদ। যে সকল উদ্ভিদ গ্যামিট তৈরির মাধ্যমে বংশবিস্তার করে তাদেরকে বলা হয় গ্যামিটোফাইটিক উদ্ভিদ। গ্যামিটোফাইট সবসময় মাথায় রাখবা, গ্যামিটোফাইট হচ্ছে হ্যাপ্লয়েড মানে এন, স্পোরোফাইট হচ্ছে ডিপ্লয়েড। তার মানে কখনো যদি তোমাকে প্রশ্ন করে নগ্নবীজি কি ডিপ্লয়েড প্রাণী জীব উদ্ভিদ নাকি হ্যাপ্লয়েড উদ্ভিদ, আনসার হচ্ছে ডিপ্লয়েড। বাল মনোযোগ দিবা, কখনো নগ্নবীজিকে তুমি বা নগ্নবীজির মেইন বডি বা নগ্নবীজি এটাকে তুমি কখনো হ্যাপ্লয়েড বলবা না। নগ্নবীজি সবসময় ডিপ্লয়েড মানে স্পোরোফাইট, ডিপ্লয়েড টুয়াইস এন। গ্যামিটোফাইট মানে হ্যাপ্লয়েড এন, আর স্পোরোফাইট মানে টুয়াইস এন। মানে হচ্ছে এরা মূলত বংশবৃদ্ধি করে স্পোরের মাধ্যমে, আর এরা মূলত বংশবৃদ্ধি করে গ্যামিট তৈরির মাধ্যমে। স্পোরের মাধ্যমেই দেখবা বেশিরভাগ কিন্তু আমরা স্পোরই পড়বো এখানে। তো স্পোর তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি করবে, গ্যামিটও থাকবে, বাট স্পোরটাই মেইন এখানে, স্পোরটাই মেইন। আর এটা ডিপ্লয়েড আর এটা হ্যাপ্লয়েড। সো এটা তোমাকে অনেক সময় প্রশ্ন বলবে, তো অনেকেই কিন্তু কনফিউশনে ভুগবা যে নগ্নবীজি যেহেতু ব্যাকডেটেড তাহলে এটাকে আমি হ্যাপ্লয়েড বলবো না, ডিপ্লয়েড বলবা। ওকে, এখন দেখো স্পোরোফাইটও বুঝলা, গ্যামিটোফাইটও বললাম। এখন আসো এটা কি হেটারোস্পোরাস ধরনের, এটা কি খুবই গুরুত্বপূর্ণ, এই কথাগুলো অনেকে বুঝে না। আমি বলি হেটারো শব্দটার অর্থ হচ্ছে কি ভিন্ন। যেহেতু আমরা বলছি স্পোরোফাইট মানে কি স্পোর তৈরি করে, দেখো এই যে স্পোর, তার মানে বুঝতেই পারতেছ স্পোর তৈরি করবে। দ্যাট মিনস হেটারোস্পোরাস মানে হচ্ছে ভিন্ন ধরনের স্পোর তৈরি করে। তার মানে নগ্নবীজ উদ্ভিদ ভিন্ন ধরনের স্পোর তৈরি করে। ভিন্ন ধরনের বলতে কি দেখো, একটা হচ্ছে পুরুষের স্পোর মানে পুরুষ, যেটাকে বলি আমরা পুংস্পর। আর একটা হচ্ছে মহিলা, যেটাকে আমরা বলবো স্ত্রী স্পোর। তাহলে একই না ভিন্ন? ভিন্ন। ইংরেজিতে স্ত্রীরা মেগা হয় আর পুরুষরা কি হয় মাইক্রো হয়, তাই এটাকে বলা হয় মাইক্রোস্পোর ইংরেজিতে, আর এটাকে বলা হয় মেগা। আমি বলি মানুষ ছাড়া যে কোনো উদ্ভিদ বা যে কোনো প্রাণী স্ত্রীরা বড় হয়, পুরুষরা ছোট হয়। একমাত্র মানুষের ক্ষেত্রে পুরুষরা বড় হয়, মহিলারা সাইজে ছোট হয়। কিন্তু তুমি যদি অন্যান্য প্রাণীর থেকে দেখো, মানুষ বাদে স্ত্রীরা বড় হয়, পুরুষরা ছোট হয়। এটা উদ্ভিদের ক্ষেত্রেও সেম, স্ত্রীরা বড়, পুরুষরা ছোট, শুধুমাত্র মানুষ ছাড়া। সো স্ত্রী হইলে মেগা, পুরুষ হইলে মাইক্রো। ঠিক আছে? ওকে, এখন দেখো একটা কথা মাথায় রাখবা, যেহেতু হেটারোস্পোরাস এখন বুঝতে পারছো ভিন্ন ধরনের স্পোর। দেখো ভিন্নই তো, একটা পুরুষ একটা মহিলা, এটা তৈরি হবে স্ত্রী নগ্নবীজ উদ্ভিদে, এটা তৈরি হবে পুরুষ নগ্নবীজ উদ্ভিদে। যেহেতু নগ্নবীজ উদ্ভিদ হচ্ছে এক লিঙ্গ, মানে হয় পুরুষ না হয় মহিলা, উভলিঙ্গ না, পুরুষ মহিলা দোনোটা না, এক লিঙ্গ। হ্যাঁ, তাই হয় পুরুষ হবে না হয় মহিলা হবে। এখন এই স্পোর, এই যে স্পোর, এই স্পোরগুলা যেখানে থাকে সেটাকে কি বলে দেখো, এই পুংস্পোর যেগুলো থাকে সেখানে কি বলে দেখো, স্পোরোফিল। আমি বুঝাচ্ছি স্পোরোফিল মানে কি। এটাকে বলা হয় মাইক্রোস্পোরোফিল। এই পুংস্পোরগুলা যেখানে তৈরি হবে মানে যেখানে তুমি পাবা সেটাকে বলা হয় মাইক্রোস্পোরোফিল। খুবই ইম্পর্টেন্ট। ফিল মানে কি জানো? ফিল শব্দটা যেখানে পাবা সেটাকে বুঝাবে পাতা, পাতাকে বোঝাচ্ছে। যেমন মেসোফিল, পাতা টিস্যুকে বলে মেসোফিল। ফিল। স্পোরো মানে হচ্ছে কি স্পোর, মাইক্রো মানে হচ্ছে কি মাইক্রোস্পোর। তাহলে মাইক্রোস্পোর পাতা, এই যে মাইক্রোস্পোর, এই যে পুংস্পোর, এই যে মাইক্রোস্পোর। তার মানে মাইক্রোস্পোরগুলা যে সকল পাতায় প্রস্তুত হবে তাদেরকেই বলবা মাইক্রোস্পোরোফিল। বাংলায় বললে দেখো কি মাইক্রোস্পোর। স্পোরকে, আচ্ছা আমি স্পোরকে বাংলায় রেণু বলে, স্পোরকে বাংলায় বলে রেণু, স্পোরকে বাংলায় কি বলে? রেণু বলে, রেণু। তাই আমি এখানে রেণু শব্দটা লিখতেছি। হ্যাঁ, স্পোরকে স্পোরই লিখে দিছি। তাই বাংলা এটাকে কি বলবে দেখো, পুং রেণু। দেখো মাইক্রোস্পোর হচ্ছে কি পুং রেণু, মাইক্রোস্পোর হচ্ছে কি পুং রেণু। ফিল মানে কি পাতা, পাতা মানে কি পত্র, তাই এটাকে বলা হয় পুং রেণু পত্র। দেখছ? তাহলে মনে রাখবা পুং রেণুগুলা বা মাইক্রোস্পোরগুলা যেখানে তুমি পাবা মানে যেখানে তৈরি হবে তাকেই বলতেছে মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্র। এই অংশতে আমরা পুংরেণুগুলো পাবো, এটাই হচ্ছে মাইক্রোস্পোরোফিল, পুংরেণুপত্র। তাহলে এটা কি হবে বলো? সেম মেগাস্পোরোফিল। দেখো মেগা স্পোরোফিল, ফিল মানে পাতা,
মেগাস্পোর মানে মেগাস্পোর, মেগাস্পোর মানে কি মেগাস্পোর, তাহলে মেগাস্পোরগুলো যে পাতায় তৈরি হয়, তাহলে বাংলায় কি হচ্ছে দেখো, মেগাস্পোরকে কি বলা হয়, স্ত্রী রেণু, স্ত্রী রেণু। ফিল মানে কি পাতা, পাতা মানে কি পত্র, তাহলে স্ত্রী রেণু পত্র। তাহলে পুং রেণুগুলো যেখানে পাবা, যেখানে তৈরি হবে সেগুলো হচ্ছে পুং রেণুপত্র, আর স্ত্রী রেণুগুলো যেখানে পাবা বা যেখানে তৈরি হবে সেগুলো হচ্ছে স্ত্রী রেণুপত্র। এই টপিকটা বইয়ের প্রথম লাইনেই আছে, বইয়ের প্রথম বৈশিষ্ট্য আছে, কিন্তু অনেকে এটা বুঝে না। তো আমি এটা ভেবে ভেঙে ভেঙে বলতেছি। হ্যাঁ, এই যে মাইক্রোস্পোরোফিলে তুমি কি পাবা, মাইক্রোস্পোরোফিলে পাবা তুমি পুং রেণু, মেগাস্পোরোফিলে তুমি কি পাবা, স্ত্রী রেণু। এটা বুঝাতে যাচ্ছে, এখানে পাবা পুং রেণু, এখানে পাবা স্ত্রী রেণু, কারণ এটা হচ্ছে পাতা মানে পত্র। স্ত্রী রেণু পত্রতে কী পাবো, স্ত্রী রেণু পাবো, পুং রেণু পত্রতে কী পাবো, পুং রেণু পাবো। এটাই বুঝাতে চাচ্ছে। এগুলো আমরা ফিগার আঁকলেই বুঝবো। যেমন এই এই মাইক্রোস্পোরোফিলগুলো অনেকগুলো থাকে, একটা না, ঠিক আছে, এগুলো অনেকগুলো থেকে। সো এগুলো আমরা ফিগার দেখলেই বুঝবো, মেগাস্পোরোফিল আর মাইক্রোস্পোরোফিল, এগুলো ফিগার দেখলেই বুঝবো। তোমাদের বইয়ে দেখবা, আমি 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 বলতেছি এই মাইক্রোস্পোরোফিল আমি দেখাচ্ছি, এই মাইক্রোস্পোরোফিলটা দেখাচ্ছি, এই মেগাস্পোরোফিলটা দেখাচ্ছি, স্ত্রী রেণুপত্র আর পুং রেণুপত্রটা আমি দেখাচ্ছি। আমি 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 ফিগার না এঁকে আমি বই থেকে দেখাই তোমাদেরকে। হ্যাঁ, আমি ফিগার না এঁকে বই বই থেকে একটু দেখাই, হ্যাঁ, তাহলে বুঝবা। বইটা কই, আমি একটু দাঁড়াও। এই দেখো বই, দেখো, এই দেখো, তোমরা দেখো, এই যে বই, এই দেখো, এই দেখো এখানে খ লিখছে, দেখছো, এই দেখো, এই যে খ, এটা, এই ফিগারটা দেখো, এই ফিগারটা, এই যে এখানে খ লিখছে, দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এই যে খ, এই খ দিয়ে হচ্ছে মাইক্রোস্পোরোফিল, দেখছো, যে আমি পাতার মতো, এটা কিন্তু পাতার মতো মাইক্রোস্পোরোফিল, দেখছো। এই মাইক্রোস্পোরোফিলের এখানে গুটি গুটি যেগুলো দেখতেছো, এগুলো হচ্ছে পুং রেণু, ঠিক আছে। তো এই যে মাইক্রোস্পোরোফিল, ওকে, এটা। আর মেগাস্পোরোফিল একটু আগে দেখেছি, এই দেখো মেগাস্পোরোফিল লেখা আছে, দেখো মেগাস্পোরোফিল, এই যে এটা হচ্ছে একটা মেগাস্পোরোফিল, যেটা সাপের মতো দেখতে, তাই না, এটা হচ্ছে মেগাস্পোরোফিল, আর এটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল। তাহলে এটাই হচ্ছে মাইক্রোস্পোরোফিল, এগুলো পাতার মতো দেখতে, নট পাতা। এটা হচ্ছে মেগাস্পোরোফিল, মানে এটা হচ্ছে স্ত্রী রেণুপত্র, আর এটা হচ্ছে পুং রেণুপত্র, ঠিক আছে। এখানে এটার ভিতরেই তৈরি হবে পুং রেণু, এটার ভিতরেই তৈরি হবে স্ত্রী রেণু। তাহলে এই স্ত্রী রেণুপত্র, এটা হচ্ছে স্ত্রী রেণুপত্র, এই স্ত্রী রেণুপত্রের ভিতরে তৈরি হবে স্ত্রী রেণু, আর এটা হচ্ছে পুং রেণুপত্র, এই পুং রেণুপত্রের ভিতরেই তৈরি হবে পুং রেণু। এটাই আমি বুঝাতে চাইছি। তো আমি নেক্সট ক্লাসে বাকিগুলো বুঝাই দিব, নেক্সট জিনিসগুলো। এই যে পুং রেণুপত্র দেখাইলাম বইয়ে, মাইক্রোস্পোরোফিল দেখাইলাম, মেগাস্পোরোফিল দেখাইলাম, ওগুলোর ভিতরেই তৈরি হয় স্ত্রী রেণু, পুং রেণু, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। দেখাবো, আমরা দেখাবো পরে যে এই যে ফিগার দুইটা দেখাইলাম, পুং রেণুপত্রের ভিতরে কিভাবে পুং রেণু তৈরি হয়, স্ত্রী রেণুপত্রের ভিতরে কিভাবে স্ত্রী রেণু তৈরি হয়, এগুলো আমরা দেখাবো, ঠিক আছে। সো সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, যতটুকু পড়াইছো অতটুকু। আমার কথা কি শুনতে পারছো? আমি মাইক্রোফোন ছাড়া কথা বলছি, আমার কথা কি শুনতে পারছো? এতক্ষণ এতক্ষণ যা বলছি তোমরা কি শুনতে পারছো? এতক্ষণ যা বলছি তোমরা কি শুনতে পারছো? ওকে ওকে, শুনতে পারলে ভালো। তাহলে সবাই সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা কি এই যে পুং রেণুপত্র আর স্ত্রী রেণুপত্র যে দেখাই দিলাম, এটা কি বুঝতে পারছো তোমরা? আমি কিন্তু একটু ভেঙে ভেঙে বলছি, কিন্তু এই দুইটা ফিগার বইয়ে আছে, দুইটা ফিগার বইয়ে আছে। হ্যাঁ, তোমরা দেখবা সাইকাসের টপিকে দেখবা, সাইকাসের টপিকে পাবা একটা একটা পুং রেণুপত্র দেখাইছে, মানে মাইক্রোস্পোরোফিল দেখাইছে, আর একটা হচ্ছে মেগাস্পোরোফিল দেখাইছে, দুইটা ফিগার আছে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব, ওখানেও তোমরা দেখতে পাবে, সমস্যা নেই। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, যতটুকু পড়েছি ততটুকু পড়ে ফেলো। ওকে, আল্লাহ হাফেজ।
নিটোফাইটা আবৃতবীজি না, নিটোফাইটা নগ্নবীজি, নিটোফাইটা নগ্নবীজি। জিঙ্কোফাইটার প্রজাতি সংখ্যা কত ভাইয়া? ভাই বই আছে তো একটা একটা, মাত্র একটা। জিঙ্কো বাইলোবাই একমাত্র জীবিত, বাকিগুলো তো বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, মাত্র একটা প্রজাতি জিঙ্কোফাইটাতে, মাত্র একটা প্রজাতি বেঁচে আছে বর্তমানে, বাকি সবগুলা বিলুপ্ত হয়ে গেছে। ঠিক সেমভাবে সাইকাডোফাইটাতে মাত্র 100টা প্রজাতি বর্তমানে জীবিত আছে, বাকিগুলো বিলুপ্ত হয়ে গেছে। সো বর্তমানে যেগুলো জীবিত আছে সেগুলো সংখ্যাটাই বলছে, বাকি সবগুলো তো বিলুপ্ত হয়ে গেছে।